আসসালামু আলাইকুম, স্বাগতম আজকে ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে মানব স্বায়ত্তত্বের শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারটার উপর ওয়ান শর্ট এমসিকিউ সলভ ক্লাস। অবশ্যই সেটা বোর্ড স্ট্যান্ডার্ড, বিগত বছরগুলোতে সবগুলো বোর্ড পরীক্ষায় আসা যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি আমরা অ্যানালাইসিস করে পড়বো। তো এখান থেকে যে কোশ্চেনগুলো প্রিভিয়াসলি এসেছে সেটা অ্যানালাইসিসের পাশাপাশি আমাদের এখান থেকে যে কোশ্চেনগুলো 24 ব্যাচ হোক বা 25 ব্যাচ, 26, 7 যে ব্যাচে পরীক্ষা দাও না কেন তোমরা, তোমাদের যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো এর পাশাপাশি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করবো। কেমন? তো কোনোটা না বুঝলে একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যারা ইউটিউব থেকে দেখতেছো ভিডিওটা তারা অবশ্যই তোমার ভিডিও কমেন্টে তোমার কোনো সমস্যা থাকলে সেটা জানাতে পারো, না হয় টিউটোরিয়ালস একাডেমি যে গ্রুপটা রয়েছে সেখানে তোমরা পোস্ট করতে পারো। তো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের প্রথম টপিকটা হচ্ছে এমসিকিউ পার্টটুকু। এমসিকিউ আমরা জানি যে তিনটা পার্টে ভাগ করি আমরা। প্রথমে জ্ঞানমূলক পার্টটুকু রয়েছে। তো জ্ঞানমূলক এমসিকিউ ক্ষেত্রে এক নম্বরটা যদি দেখি, এক নম্বর কোশ্চেনটা দেখো, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর বিনিময় ঘটে নিচের কোন অংশে? ওকে, খুবই সহজ, খুবই বেসিক একটা এমসিকিউ, যে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে আমাদের নিচে কোন অংশে? কোন অংশে বলো তো? দেখো তো কি কি অপশন রয়েছে। অ্যালভিউলাস, নেফ্রন, নিউরন, ভিলাই। আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এটা পার্টটা হবে কি অ্যালভিউলাস। কেন? এখানে আমরা জানি যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান ঘটে আমাদের শ্বসনতন্ত্রে। শ্বসনতন্ত্রে কোথায়? ফুসফুসে। আর ফুসফুসের কোন পার্টটা আমাদের কোশ্চেনে রয়েছে? ফুসফুসের অ্যালভিউলাস পার্টটা রয়েছে, তাই না? অ্যালভিউলাস পার্টটা রয়েছে, অ্যালভিউলাস অংশটা রয়েছে। অ্যালভিউলাস থেকে এটা হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যকরী একক। বুঝতে পারছি? তাহলে আনসারটা হবে অ্যালভিউলাস। ওকে, নিউরন কি ভাই? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। খুবই বেসিক কথাবার্তা এগুলা। দেন নেফ্রন হচ্ছে কি? নেফ্রন হচ্ছে আমাদের কিডনির গঠন ও কার্যকরী একক। এবং আমাদের ভিলাই জিনিসটা কি? ভিলাই হচ্ছে আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ। কোথায় থাকবে ভিলাই? যেখানে আমাদের শোষণ হবে। কেমন? ওকে, সেটা নিয়ে আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। তো পরবর্তী কোশ্চেনটা দেখি, 2 নম্বর কোশ্চেনটা, কোন সাইনাসের প্রদাহের জন্য মানুষের গলা, দাঁত ও মাথায় ব্যথা হয়? দেখো ভাই, কই কই বলতে একটু খেয়াল রাখতে হবে যে গলা, দাঁত আর মাথায় ব্যথা, যে তিনটা জায়গায় ব্যথা হবে কোন সাইনাসের প্রদাহের কারণে? কোন সাইনাসের ক্ষেত্রে হবে? হবে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাসের ক্ষেত্রে। একটু খেয়াল রাখবা, কেমন? ম্যাক্সিলারি সাইনাসের কারণে কোথায় কোথায় ব্যথা হবে ভাই? গলাতে ব্যথা হবে, দাঁতে ব্যথা হবে, আর হচ্ছে মাথায় ব্যথা হবে। তো এই প্রত্যেকটা আমরা জানি আমাদের, আচ্ছা এই যে ম্যাক্সিলারি সাইনাস বললাম, হ্যাঁ, এরা আসলে কেমন সাইনাস বলো তো? এরা কেমন সাইনাস? এদেরকে আমরা বলি, আমি যদি একটু তোমাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, দেখো এদেরকে আমরা বলি হচ্ছে প্যারানেজাল এয়ার সাইনাস। কি বলি ভাই? এদেরকে বলি হচ্ছে প্যারানেজাল এয়ার সাইনাস। ওকে, এদেরকে বলি হচ্ছে আমরা প্যারানেজাল এয়ার সাইনাস। বুঝতে পারছি? আচ্ছা, এখন বলতো ভাই প্যারানেজাল এয়ার সাইনাস কয়টা আছে টোটাল? আমাদের প্যারানেজাল এয়ার সাইনাস রয়েছে আমাদের টোটাল 4টা, তাই না? 4টা মানে 4 জোড়া বলা যায় আর কি। তো কি কি রয়েছে ভাই প্যারানেজাল এয়ার সাইনাসের মধ্যে? প্যারানেজাল এয়ার সাইনাসের মধ্যে প্রথমে রয়েছে যে আমাদের, আমরা উপর থেকে যদি দিয়ে আসি, উপরে এই যে আমাদের ফ্রন্টাল অস্থি রয়েছে না এখানে, তোমরা যারা অস্থি অধ্যায়ে পৌঁছে তারা অলরেডি জানো যে আমাদের ফ্রন্টাল অস্থির সামনে এখানে, মানে অর্থাৎ আমাদের এই যে চোখের ঠিক উপরের অংশে এখানে কি রয়েছে? ত্রিকোণাকৃতির কোন এয়ার সাইনাসটা রয়েছে? এখানে রয়েছে ফ্রন্টাল এয়ার সাইনাস। কেমন? তাহলে এটা বলবো আমরা ফ্রন্টাল এয়ার সাইনাস। ওকে, তারপরে আর কি রয়েছে? ফ্রন্টাল এয়ার সাইনাসের নিচে কি রয়েছে দেখো তো? ফ্রন্টালের নিচে এই যে দেখো তো, দুই চোখের ঠিক মাঝামাঝিতে, কেমন? দুই চোখের ঠিক মাঝামাঝিতে কি রয়েছে? দুই চোখের ঠিক মাঝামাঝিতে রয়েছে, অর্থাৎ আমাদের দুই চোখের মাঝামাঝি এবং ভিতরের পার্টে, একটা হচ্ছে ভিতরের পার্টে আর এটা হচ্ছে সামনের পার্টে। কেমন? ভিতরের পার্টের দিকে রয়েছে হচ্ছে আমাদের কোনটা? ভিতরের পার্টের দিকে রয়েছে হচ্ছে স্ফেনোইডাল এয়ার সাইনাস, বা আমরা বলবো হচ্ছে স্ফেনোইডাল এয়ার সাইনাস। কেমন? স্ফেনোইডাল এয়ার সাইনাস। আচ্ছা, তারপরে এটা স্ফেনোইড, ওকে, স্ফেনোইডাল এয়ার সাইনাস। তারপরে আমরা দেখো স্ফেনোইডাল এয়ার সাইনাসের পরে আমাদের ঠিক আমরা জানি যে আমাদের মুখমণ্ডলে টোটাল 14 ধরনের অস্থি থাকে, তাই না? তার মধ্যে একটা অস্থি হচ্ছে আমাদের অ্যাথোময়েড অস্থি। অ্যাথোময়েড অস্থির ভিতরে যে সাইনাস থাকে, অর্থাৎ এই যে ঠিক এই যে দেখো এই দুইটা জায়গার মাঝে, আমি হয়তো বুঝাতে পারতেছি, এখানে যেটা থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যাথোময়েডাল এয়ার সাইনাস। কি বলবো এটাকে? অ্যাথোময়েড সাইনাস। ওকে, এটাকে বলবো হচ্ছে অ্যাথোময়েড সাইনাস। পরবর্তীতে অ্যাথোময়েড সাইনাসের ঠিক নিচে, অর্থাৎ আমরা যেহেতু উপর থেকে নিচের দিকে যাচ্ছি, এইখানে আমাদের ম্যাক্সিলার ভিতরে রয়েছে এয়ার সাইনাস। এয়ার সাইনাস মানে হচ্ছে বায়ুপূর্ণ প্রকোষ্ঠ। ম্যাক্সিলাতে যে এয়ার সাইনাস থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা ম্যাক্সিলারি এয়ার সাইনাস। কেমন? তো আমরা কি বললাম ভাই? প্যারানেজাল এয়ার সাইনাস। প্যারানেজাল কেন বলছি আমরা এটাকে বলতো? প্যারানেজাল বলছি কারণ এই এয়ার সাইনাস গুলো কোথায় থাকে? আমাদের নাকের আশেপাশে থাকে, তাই না? নেজাল ক্যাভিটির আশেপাশে থাকে। ওকে, এবং এরা আমাদের কি নাকের সাথে লিঙ্কেজ থাকে। আচ্ছা যাই হোক, সেটা আমরা অন্য দিন আলোচনা করব। তো প্যারানেজাল এয়ার সাইনাসের ভিতরে তাহলে আমি কি কি পাইলাম ভাই? প্যারানেজাল এয়ার সাইনাসের ভিতরে দেখো তো, ফ্রন্টাল সাইনাস, স্ফেনোইডাল সাইনাস, থার্মোড সাইনাস, আর হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এখন আমাকে বলো এয়ার সাইনাসের ইম্পর্টেন্সটা কি? এয়ার সাইনাস থাকলে কি হয়? এয়ার সাইনাস হচ্ছে আমাদের কি করে? আমাদের অস্থিগুলোকে কি করে? একটু অস্থির ওজনটা বা ওয়েটটাকে হ্রাস করে।
কেমন? আচ্ছা, এখন যদি কোনো কারণে এই এয়ার সাইনাসে এয়ার থাকার কথা, বাতাস থাকার কথা, বাতাস না থেকে যদি কোনো কারণে কি জমা হয়, আমাদের লিকুইড জমা হয় বা পুজ জমা হয়, এই টাইপের যদি কোনো পদার্থ জমা হয়, অর্থাৎ কোনো ইনফেকশন হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাইনোসাইটিস। তখন সেটা কি বলি ভাই? তখন সেটাকে বলে হচ্ছে সাইনোসাইটিস। তো সাইনোসাইটিস জিনিসটা কি? দেখো, সাইনোসাইটিস নাম দেখে কিন্তু বুঝতেছো, হ্যাঁ, যেহেতু লাস্টে আইটিস আছে, আইটিস মিন্স কোন একটা প্রদাহ বা ইনফ্লামেশন বা ইনফেকশন। আর কোথায় প্রদাহ? সে অঙ্গের নাম অনুযায়ী হয়। তাহলে আমরা যেহেতু সাইনাসের প্রদাহের কথা বলতেছি, দ্যাটস এটার নাম হবে সাইনোসাইটিস। তো সাইনোসাইটিসে কয়েকটা লক্ষণ রয়েছে, তবে আমরা যেহেতু প্যারানেজাল এয়ার সাইনাস 4টা পাইলাম, অর্থাৎ ফ্রন্টাল, দেন পাইলাম হচ্ছে স্ফেনয়েডাল, দেন পেলাম হচ্ছে অ্যাথময়েডাল, 4 নম্বরটা পেলাম হচ্ছে ম্যাক্সিলারি। তো কোন সাইনাসের প্রদাহের কারণে কোথায় ব্যথা হবে সেটার একটা তোমার ক্লিয়ার এক্সপ্লেনেশন তোমার একটু জানতে হবে, কেমন? তো প্রথমে যদি দেখি আমি, যে প্রথমটা হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস। তো ফ্রন্টাল এয়ার সাইনাসের জন্য কোথায় ব্যথা হবে বলো তো? দেখো তো, ফ্রন্টাল এয়ার সাইনাসটা কোথায় অবস্থিত? আমাদের দুই চোখের উপরে না? তাহলে কোথায় ব্যথা হইতে পারে বলো তো? চোখের উপরে। এই চোখের উপরে। আর কোথায় ব্যথা হবে? আমাদের এই যে মাথার সামনের অংশে, কেমন? তো কোথায় ব্যথা হবে? চোখের উপরে ব্যথা হবে, চোখের উপরে ব্যথা হবে, একটু খেয়াল রাখবে এগুলা। ফ্রন্টাল এয়ার সাইনাসের কারণে চোখের উপরে এবং সামনের চোখের উপরে ও মাথায় ব্যথা হবে। ওকে, ফ্রন্টাল এয়ার সাইনাসের যদি ইনফেকশন হয় তাহলে চোখের উপরে ও মাথায় ব্যথা হবে। বুঝতে পারছি? মাথায় ব্যথা হবে, মাথায় ব্যথা হবে। আচ্ছা, পরবর্তী পার্টটা যদি দেখি আমরা, স্ফেনয়েডাল এয়ার সাইনাস। স্ফেনয়েডাল, এটা দন্ত ড কিন্তু, হ্যাঁ, স্ফেনয়েডাল এয়ার সাইনাস। তো স্ফেনয়েডাল এয়ার সাইনাসের ক্ষেত্রে কোথায় ব্যথা হবে ভাই? স্ফেনয়েডটা কোথায় থাকে বলতো? আমাদের দুই চোখের মাঝখানে পিছনে থাকে না অনেকটা? স্ফেনয়েডাল এয়ার সাইনাস দুই চোখের মাঝখানে পিছনে থাকে। তাহলে কোথায় ব্যথা হবে? এর জন্য হবে দুই চোখের মাঝখানে পিছনের দিকে। তার মানে হচ্ছে দুই চোখের কোথায় হবে বলতো? চোখের পিছনে হবে, চোখের পিছনে হবে, হ্যাঁ, চোখের পিছনে ও মাথায় ব্যথা হবে, চোখের পিছনে ও মাথায় ব্যথা হবে। কেমন? এগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা দিয়ে তোমার যে এমসিকিউ তে আনসার করতে হবে। তো দ্যাটস একটু এই ব্যথা কোথায় হচ্ছে একটু এটা একটু মনে রাখতে হবে। তাহলে স্ফেনয়েডাল এয়ার সাইনাসের ক্ষেত্রে চোখের পিছনে আর মাথায় ব্যথা হবে। তারপর বললাম যে আমাদের মুখমণ্ডলে একটা অস্থি হচ্ছে অ্যাথময়েড অস্থি। অ্যাথময়েড অস্থি এই যে দুই চোখের যে এখানে থাকে। তো অ্যাথময়েড অস্থিতে ব্যথা হলে কোথায় ব্যথা হবে ভাই? অ্যাথময়েড সাইনাসে যদি ইনফ্লামেশন হয় তাহলে হচ্ছে দুই চোখের মাঝে যেহেতু অবস্থিত, দ্যাটস ব্যথাটা দুই চোখের মাঝেই হবে। তাহলে বলবো অ্যাথময়েড অস্থিতে, অ্যাথময়েড এয়ার সাইনাসে ইনফ্লামেশন হলে বা অ্যাথময়েডাল সাইনোসাইটিস হলে ব্যথা হবে দুই চোখের মাঝখানে। কেমন? এটা কিন্তু অ্যাডমিশনের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমন একাডেমিক্সের জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? অবশ্যই এগুলো একটু মনে রাখতে হবে, দুই চোখের মাঝে ব্যথা হবে। স্পেশালি যারা পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, 24 ব্যাচ বা 25 ব্যাচ যাই বলো, তো তোমাদের ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনগুলো খুব আসে। এই যে সাইনোসাইটিসের খুব কোশ্চেন আসে। ওকে, তাহলে কি বললাম? মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হোক, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য হোক, এই কোশ্চেনগুলো খুব আসে। বুঝতে পারছি? আচ্ছা, তো দেখো তারপর রয়েছে কি, অ্যাথময়েডাল এয়ার সাইনাসের নিচে আমরা বললাম যে আমাদের দুইটা ম্যাক্সিলা বা ঊর্ধ্বচলের ভিতরে যে সাইনাস থাকে সেখানে ইনফ্লামেশন হলে, অর্থাৎ ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলে কোথায় ব্যথা হবে? ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলে, যেটা তোমার আসলে ইয়েতে দেওয়া আছে, যে তোমার তোমার উদ্দীপকে দেওয়া আছে, এখানে বেসিক্যালি ব্যথাটা হবে গালে। তবে গাল থেকে গালে ব্যথা হবে। পাশাপাশি গাল থেকে কোথায় নামতে পারে ব্যথাটা? গালে থেকে নামতে পারে তার উপরের চোয়ালে বা দাঁতে ব্যথা হবে। কেমন? গালে ব্যথা হবে, দাঁতে ব্যথা হবে। তারপরে আর কোথায় ব্যথা হবে? তারপরে এই যে এদিকে আমাদের কানের সামনের অংশে ব্যথা হতে পারে। ওকে, তারপর হচ্ছে সব ক্ষেত্রে যেহেতু কি সবকিছু আমাদের স্নায়ুতন্ত্রের সাথে রিলেটেড, সব ক্ষেত্রে অবশ্যই কিন্তু কি মাথায় ব্যথাটা হবে। ওকে, তাহলে অ্যাথময়েডের ক্ষেত্রে মাথায় ব্যথা হবে, আর এখানে দাঁতে ব্যথা হবে। হ্যাঁ, দাঁতে ব্যথা হবে, আর কোথায় ব্যথা হবে? আর হচ্ছে মাথায় ব্যথা হবে। তো দেখো তুমি একটু খুব সহজে কিন্তু মনে রাখতে পারতেছো কিভাবে ভাই? যে যে জায়গায় আমাদের সাইনাসটা অবস্থিত সেই বেসিকটা যদি তোমার থাকে, যে যেখানে সাইনাস অবস্থিত সেই লোকেশনটা তুমি জানো, তাহলে সেইখানে সাইনোসাইটিস হলে কোথায় ব্যথা হবে সেটা তুমি বলতে পারবা। বললাম ফ্রন্টাল এয়ার সাইনাসে যদি ব্যথা হয় তাহলে ফ্রন্টাল এয়ার সাইনাসে সাইনোসাইটিস হলে তাহলে ব্যথাটা হবে কোথায়? চোখের উপরে আর মাথার চূড়ে বা মাথার উপরের অংশে। ওকে, স্ফেনয়েড অস্থি যেহেতু চোখের পিছনের দিকে থাকে, দ্যাটস ওয়াই ব্যথা হবে চোখের পিছনে। তারপর অ্যাথময়েডাল এয়ার সাইনাস যেহেতু দুই চোখের মাঝে থাকে, দ্যাটস ওয়াই দুই চোখের মাঝের দিকে থেকে ব্যথা শুরু হয়ে সেটা পিছনে মস্তিষ্ক পর্যন্ত এক্সটেন্ড করবে। আর ম্যাক্সিলারি এয়ার সাইনাস, অর্থাৎ ম্যাক্সিলারি এয়ার সাইনাস যদি তোমার প্রদাহ হয় তাহলে হচ্ছে কোথায় ব্যথা হবে? অবশ্যই আমাদের ম্যাক্সিলাতে হবে, অর্থাৎ ঊর্ধ্ব চোয়ালে হবে। চোয়ালের সাথে দাঁত রিলেটেড, দ্যাট মিনস ঊর্ধ্ব চোয়াল বা গালে ব্যথা হবে, দাঁতে ব্যথা হবে, আর এটা কানের আশেপাশে ছড়াতে পারে, এবং অবশ্যই ব্যথাটা মাথায়ও ছড়াবে। বুঝতে পারছি? আচ্ছা, তো তারপর আমরা তাহলে কোশ্চেনটা কি ছিল? কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গলা, দাঁত আর মাথায় ব্যথা? তাহলে কি হবে ভাই? ম্যাক্সিলারি এয়ার সাইনাসের প্রদাহের কারণে। ক্লিয়ার? দেখো আমি কিন্তু আসলে খুবই ছোট কিন্তু একটা কোশ্চেন, যে চট্টগ্রাম বোর্ড 2019 আসছে, বাট এখানে কিন্তু তোমার এই যে এই সম্পূর্ণ নলেজটা যেটা আমি এখানে লিখলাম,
হ্যাঁ, এই সম্পূর্ণ চারটা কিন্তু মনে রাখতে হবে জাস্ট এই একটা সিম্পল এমসিকিউ আনসার করার জন্য। ওকে, এটা হোক বললাম যে এটা হচ্ছে তোমার একাডেমিক্সে হোক বা অ্যাডমিশন হোক, সব ক্ষেত্রে জাস্ট ছোট একটা এমসিকিউ আনসার করতে হলে আমার কিন্তু কত বিশাল একটা নলেজের প্রয়োজন হচ্ছে। ওকে, তাহলে তোমরা যারা হচ্ছে এটা এখন ক্লাসটা করতেছো একটু চেষ্টা করি একটু স্ক্রিনশট নিয়ে রাখার এই সাইনোসাইটিসের ব্যথার এটা নিয়ে, পরে এটা তোমরা একটা স্টিকি নোটে তোমার বইতে এই জায়গায় লাগিয়ে রাখতে পারো, কেমন? আচ্ছা, তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি। ওকে, ওকে মুছে দিচ্ছি। তা পরবর্তী কোশ্চেনটা দেখি, মানব ভ্রূণে 3 নম্বর কোশ্চেনটা, মানব ভ্রূণে কয় সপ্তাহ বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? এটা হচ্ছে খুবই খুবই বেসিক একটা কোশ্চেন, এই পঞ্চম অধ্যায়ে যারা পড়ছো এটা নিয়ে মনে হয় না যে কারো জানার কোনো ঘাটতি রয়েছে। কত কত সপ্তাহ বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় মানব ভ্রূণে? মানব ভ্রূণে আমরা জানি 23 সপ্তাহ বয়স থেকে, তাই না? 23 সপ্তাহ বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। ওকে, 23 সপ্তাহ বয়স থেকে, তখনও কিন্তু বাচ্চাকে মায়ের পেটে অবস্থান করতেছে, তখন থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। এখন দেখো এই যে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হলো 23 সপ্তাহ বয়স থেকে, সেজন্য আমরা কি করি না বলতো, 23 সপ্তাহ বয়সের আগে, 23 সপ্তাহের পরে বা 23 সপ্তাহের আগে আগে কি করা হয় না বলতো, 23 সপ্তাহের আগে ভ্রূণকে পূর্ণাঙ্গ মানুষের মর্যাদা দেওয়া হয় না। হ্যাঁ, ভ্রূণকে ভ্রূণকে পূর্ণাঙ্গ মানুষের মর্যাদা দেওয়া হয় না। ওকে, পূর্ণাঙ্গ বিবেচনা করা হয় না, দ্যাটস ওয়াই সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে হচ্ছে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। ওকে, পূর্ণাঙ্গ বিবেচনা করা হয় না, বুঝতে পারছি, সেজন্য সেক্ষেত্রে কি গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। ওকে, বাট 24 সপ্তাহ যখন হয়ে যাবে, যখন সারফেক্টেন্ট ক্ষরণটা শুরু হবে, তখন কি হবে, তখন থেকে হচ্ছে ভ্রূণ তাকে স্বাধীন সত্তার অধিকারী হিসেবে গণ্য করা হবে, দ্যাটস ওয়াই তখন গর্ভপাতের অনুমতি দেওয়া যাবে না। বাট গর্ভপাত খুবই গৃহীত একটা কাজ, কেমন? আচ্ছা, তো বুঝলাম এটা। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে, আরেকটা কথা একটু যারা করবে তারা একটু নোট করিয়ে দেখো, আমরা বললাম যে 23 সপ্তাহ থেকে হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হবে, বাট কোনো কারণে যদি সারফেক্টেন্ট ক্ষরণ না হয় তাহলে কি হবে? যদি সারফেক্টেন্ট ক্ষরণ না হয়, হ্যাঁ, যদি সারফেক্টেন্ট ক্ষরণ না হয়, ওকে, যদি সারফেক্টেন্ট ক্ষরণ না হয়, ক্ষরণ না হয়, তবে তবে যে শিশু জন্ম নিবে, তার কি থাকবে বলতো? যে শিশু জন্ম নিবে তার একটা রোগ থাকবে, সেটাকে আমরা কি বলি? জন্ম নিবে তার কি হবে বলতো? যদি সারফেক্টেন্ট ক্ষরণ না হয় তবে যে শিশু জন্ম নিবে তার কি থাকবে? তার থাকবে হচ্ছে আর ডি এস, তার থাকবে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। কি থাকবে ভাই? তার থাকবে হচ্ছে আরডিএস বা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থাকবে, কেমন? রেসপিরেটরি একটু মনে রাখবে, এটা হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে লাগবে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থাকবে তার, কেমন? ডিস্ট্রেস সিনড্রোম থাকবে। ওকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে আরডিএস। অর্থাৎ কোনো কারণে যদি সারফেক্টেন্ট ক্ষরণ না হয়, বললাম যে ভাই সারফেক্টেন্ট 23 সপ্তাহ বয়সে ক্ষরণ হতে হবে, কোনো কারণে ক্ষরণ না হলে তবে তার ক্ষেত্রে থাকবে হচ্ছে আরডিএস বা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, বুঝতে পারছি? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনটা যদি আমি এটা ইরেজ করে দিচ্ছি, পরবর্তী কোশ্চেনের জন্য যাচ্ছি। দেখো 4 নম্বর কোশ্চেনটা, শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়? বলতো কোন অংশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়? কোথায় হবে ভাই? শ্বসনতন্ত্রের অ্যালভিউলাস অংশে, তাই না? আমরা জানি শ্বসনতন্ত্রের অনেকগুলো পার্ট থেকে, তার ভিতরে ফুসফুসের ভিতরে সবচেয়ে কার্যকরী যে পার্টটা, যেখানে বেসিক্যালি আমাদের গ্যাসেস এক্সচেঞ্জটা হয়, সেটাকে বলছি আমরা অ্যালভিউলাস, কেমন? আচ্ছা, আশা করি এটা নিয়ে ফার্দার এক্সপ্লেনেশনের দরকার হবে না। পরবর্তী কোশ্চেন দেখি, অ্যাডামস আপেল কোথায় থাকে? বলতো অ্যাডামস আপেল কোথায় থাকে? অ্যাডামস আপেল কোথায় থাকে বলতো ভাই? অ্যাডামস আপেল থাকে হচ্ছে আমাদের ষড়যন্ত্রে, কেমন? অ্যাডামস আপেল থাকে কোথায়? ষড়যন্ত্রে। এখন অ্যাডামস আপেল জিনিসটা কি দেখো তো, আমাদের ষড়যন্ত্র অর্থাৎ আমাদের যে সাউন্ড প্রডিউস করার যে অর্গানটা, হ্যাঁ, বা ল্যারিংসটা, এখানে আসলে অনেকগুলো তরুণাস্থি নিয়ে তৈরি, তাই না? 9টা তরুণাস্থি নিয়ে তৈরি, তার মধ্যে 3টা হচ্ছে জোড় তরুণাস্থি, 3টা বীজু তরুণাস্থি। তো এই জোড় বীজু তরুণাস্থি নিয়ে আমরা পরে বিস্তারিত হয়তো এক সময় একাডেমিক ক্লাস আলোচনা করব। তো এই যে 9টা তরুণাস্থি, তার ভিতরে সবচেয়ে বড় তরুণাস্থিকে বলি আমরা থাইরয়েড তরুণাস্থি। কি বলি ভাই? সবচেয়ে বড় তরুণাস্থিটাকে বলি হচ্ছে আমরা থাইরয়েড তরুণাস্থি, কেমন? সবচেয়ে বড়টা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। থাইরয়েড গ্রন্থি না, কিন্তু থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থিত থাইরয়েড তরুণাস্থি হচ্ছে সবচেয়ে বড়, কেমন? থাইরয়েড তরুণাস্থি হচ্ছে কি আমাদের ষড়যন্ত্র তরুণাস্থির ভিতরে সবচাইতে বড়, সবচাইতে বড়। আর দুই পাশ থেকে যখন দুইটা থাইরয়েড তরুণাস্থিটা আসলে একটা প্রজাপতির মতো একটা ভাঁজের সৃষ্টি করে। আমি যদি একটু আঁকানোর চেষ্টা করি, দেখো থাইরয়েড তরুণাস্থিটা অনেকটা এমন, হ্যাঁ, অনেকটা এই যে প্রজাপতির মতো একটা ভাঁজের সৃষ্টি করে, এখানে একটা উচ্চা অংশ দেখা যায় যখন দুইটা থাইরয়েড তরুণাস্থি, যখন এই যে তরুণাস্থির পার্ট দুইটা যখন যে জায়গায় মিলিত হয় সামনে, সেখানে উচ্চা একটা অংশ দেখা যায়, তাই না? এটাকে বলা হয়, এটা আসলে ছেলেদের ক্ষেত্রে খুবই প্রমিনেন্ট, এটাকে বলা হয় হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে অ্যাডামস আপেল, কেমন? অ্যাডামস আপেল।
অ্যাডামস আপেল বলা হয় এটাকে। ওকে, আপেল। বুঝতে পারছি? তাহলে অ্যাডামস আপেল জিনিসটা কি, যে আমাদের সহজনটা একটা তরুণাস্থি আছে, থাইরয়েড তরুণাস্থি। এই থাইরয়েড তরুণাস্থিটা সামনের পার্টটুকু ছেলেদের ক্ষেত্রে প্রমিনেন্ট উঁচু একটা অংশ সৃষ্টি করে, সেটাকে বলে অ্যাডামস আপেল। ওকে, তো অ্যাডামস আপেল কোথায় থাকে ভাই? স্বরযন্ত্রে থাকে। কাদের ক্ষেত্রে থাকে অ্যাডামস আপেল? কাদের ক্ষেত্রে বেশি প্রমিনেন্টলি বোঝা যায়? ছেলেদের ক্ষেত্রে বোঝা যায়, বাট মেয়েদের ক্ষেত্রে বোঝা যেতে পারে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা। 6 নম্বর কোশ্চেনটা কি রয়েছে, নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক? ওকে ফাইন, প্রবাহ চিত্র কোনটা সঠিক একটু আমরা দেখলে হয়তো বুঝে ফেলবো। তো প্রথম আমরা এটা দেখি ক নম্বর কোশ্চেনটা, ক নম্বর পার্টটা। ট্রাকিয়া, দেখো তো ট্রাকিয়া থেকে বাতাস কই যায়? মানে আমাদের যদি এয়ার প্যাসেজটার কথা চিন্তা করি, ট্রাকিয়া থেকে যাবে ব্রঙ্কাই বা ব্রঙ্কাস। ওকে ফাইন, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল। ওকে ফাইন, ঠিক আছে। সেখান থেকে অ্যালভিউলার নালী বা অ্যালভিউলার ডাক্ট। ওকে ফাইন, তারপর অ্যালভিউলার থলি বা অ্যালভিউলার থেকে যাবে, তাও ঠিক আছে। তারপরে অ্যালভিউলার চলবে। ওকে ফাইন, সবগুলো দেখো অ্যাকুরেটলি রয়েছে। তাহলে এক নম্বরটা আনসার নিতে পারি। বুঝতে পারছি কেন? ট্রাকিয়া থেকে আমাদের বাতাস যাবে ব্রঙ্কাসে, ব্রঙ্কাস থেকে যাবে ব্রঙ্কিউলে, দেন ব্রঙ্কিউল থেকে যাবে অ্যালভিউলার নালী, অ্যালভিউলার নালী থেকে অ্যালভিউলার থলি, এবং সর্বশেষ যাবে হচ্ছে অ্যালভিউলাসে। এটা ঠিক আছে। তো বাকিগুলো একটু দেখার চেষ্টা করি। দেখো তো, ব্রঙ্কাস থেকে কি ট্রাকিয়াতে যাবে? না ভাই, কখনোই ব্রঙ্কাস থেকে ট্রাকিয়া যাবে না, যেহেতু ফার্স্ট অপশনটাই ভুল। ট্রাকিয়া থেকে ব্রঙ্কাসে যাবে, ব্রঙ্কাস থেকে ট্রাকিয়াতে যাবে না। দ্যাটস আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। তো পরবর্তী এটা দেখি যে ট্রাকিয়া থেকে ব্রঙ্কিউল, না, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস হয়ে তারপরে যাবে ব্রঙ্কিউলে। বুঝতে পারছি? আমরা এয়ার প্যাসেজটার কথা একটু চিন্তা করলে কিন্তু এটা ভেবে বের করতে পারবো। ওকে, তারপর কিন্তু ট্রাকিয়া থেকে সরাসরি অ্যালভিউলার থলি থেকে যাবে না ভাই। ট্রাকিয়া থেকে এই যে দেখো, ট্রাকিয়া থেকে যাবে হচ্ছে আমাদের ব্রঙ্কায়ে, দেন ব্রঙ্কাই থেকে যাবে হচ্ছে ব্রঙ্কিউলে, এন্ড ব্রঙ্কিউল থেকে অ্যালভিউলার নালী, অ্যালভিউলার নালী থেকে যাবে হচ্ছে আমাদের বাতাসটা অ্যালভিউলার থলিতে, অ্যালভিউলার থলি থেকে বাতাসটা যাবে হচ্ছে অ্যালভিউলাসে। কেমন? বুঝতে পারছি? তাহলে আমাদের 6 নম্বর আনসারটা হচ্ছে ক নাম্বারটা। ওকে, আশা করি বুঝে গেছো। পরবর্তী কোশ্চেনটা যদি আমি দেখি, যে 7 নম্বর কোশ্চেনটা, বাম ফুসফুসে কতটি লোবিউল থাকে? দেখো, এটা নিয়ে একটু কনফিউশন আছে। হ্যাঁ, বাম ফুসফুসে, সরি, লোবিউলের কথা বলছে, তাই না? আচ্ছা, বাম ফুসফুসে কতটি লোবিউল আছে এটা নিয়ে যদি লোবিউল বলা ঠিক না, এটাকে লোব বলাটাই বেটার। কেমন? মেইন কথা হচ্ছে এটাকে লোবিউল বলবো না, আমরা বলবো হচ্ছে লোব। ওকে, বাম ফুসফুসে কয়টা লোব আছে? অবশ্যই এটাকে লোব বলবা। বুঝতে পারছি? এটাকে লোবিউল না বলে আমরা কি বলবো? এটাকে লোব বলবো। বাম ফুসফুসে কয়টা লোব আছে? তো বাম ফুসফুসে কয়টা লোব থাকে ভাই? বাম ফুসফুসে আমরা যখন আঁকাইছিলাম দেখছিলাম না, যে ধরো আমরা যদি একটা ফুসফুসের চিত্র আঁকার চেষ্টা করি, যে এটা যদি আমাদের 1 সেকেন্ড, এটা একটু বলতে হবে। হ্যাঁ, এটা যদি আমাদের ফুসফুস হয়, এটা যদি আমাদের ফুসফুস, এটা কি ফুসফুস ভাই? এটা বলো তো। এটা হচ্ছে ডান ফুসফুস, আর এটা হচ্ছে বাম ফুসফুস, তাই না? এটা হচ্ছে বাম ফুসফুস। দেখো তো হয়েছে কিনা? জাস্ট এ মিনিট। আচ্ছা, এই যে এটা হবে আমাদের বাম ফুসফুস। কেমন? এটা হচ্ছে আমাদের বাম ফুসফুস। ওকে, তো ওটা হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস। আচ্ছা, তো বলো তো, আর এটা হচ্ছে ডান। আচ্ছা, এখন বলছে তোমার লোব বা লোবিউল। আসলে লোবিউল বলা ঠিক না, এটা তোমাকে লোব বলতে হবে। তো আমরা জানি যে আমাদের যে ডান ফুসফুস যেটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের দুইটা ফিশার, হ্যাঁ, দুইটা ফিশার বা অনুপ্রস্থ রেখা দ্বারা তিনটা জিনিসে ভাগ করা থাকে। ওকে, একটা হচ্ছে এইভাবে থাকে ফিশার, কেমন? আরেকটা থাকবে হচ্ছে তোমার, সরি একটু মিস্টেক হয়েছে, একটু জাস্ট এ মিনিট। ওকে, আচ্ছা, একটা ফিশার থাকবে হচ্ছে এভাবে, আরেকটা ফিশার থাকবে হচ্ছে এভাবে। ওকে, এটা কোথায়? ডান ফুসফুসে। তাহলে কয়টা লোব হইলো ভাই? একটা লোব, দুইটা লোব, তিনটা লোব। ওকে, বাট বাম ফুসফুসের ক্ষেত্রে ফিশার থাকে মাত্র একটা, এইভাবে থাকে। বুঝতে পারছি? তাহলে কয়টা লোব হবে বাম ফুসফুসের ক্ষেত্রে? এই যে উপরে একটা লোব হবে, নিচে একটা লোব হবে। কেমন? উপরে একটা লোব হবে, নিচে একটা লোব হবে। তাহলে বাম ফুসফুসের ক্ষেত্রে লোব থাকে কয়টা ভাই? লোব থাকে হচ্ছে দুইটা, দুইটা লোব থাকে। আর ডান ফুসফুসের ক্ষেত্রে লোব থাকবে হচ্ছে কয়টা পেলাম? তিনটা। ওকে, আর বলতো এই জায়গাটা কেন হয়? এই খালি জায়গাটা কেন হয় বলতো? এই খালি জায়গাটা কেন সৃষ্টি হয়? যারা লাইভ আছে একটু আনসার দেওয়ার চেষ্টা করো তো, একটু কমন সেন্স খাটিয়ে, বা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবে একটু আনসার দেওয়ার চেষ্টা করিও তো। ওকে, আসলে এই জায়গাটা হয় হচ্ছে, এখানে কি থাকে আমাদের বলতো? এখানে আমাদের হৃৎপিণ্ডের জন্য জায়গা থাকে। কেমন? এখানে হচ্ছে হৃৎপিণ্ড অবস্থান করে। ওকে, আমরা জানি আমাদের হৃৎপিণ্ড কি দুই ফুসফুসের মাঝামাঝি অবস্থান করে, বাট একটু বাম দিকে তাই বেশি সরে থাকে। ওকে, হৃৎপিণ্ড অবস্থানের জন্য কি হয়? এই জায়গাটায় গর্ত হয়ে থাকে। ওকে, হৃৎপিণ্ড অবস্থান করে। তো আমরা, আমাদের কোশ্চেন কি ছিল? বাম ফুসফুসে কয়টি লোবিউল বা বেসিক্যালি হবে লোব, কয়টা লোব থাকে? দুইটা লোব থাকে। যদি বলতো তোমাকে বামে জায়গায় ডান উল্লেখ করে দিত, তাহলে কি অ্যান্সার দিতাম? ডান বললে কি অ্যান্সার দিতাম? তাহলে হয়তো তিনটা লোবিউল থাকে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি, 8 নম্বর কোশ্চেনটা। ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ওকে ফাইন, কি প্রযোজ্য? শ্বসনের কোনো ভূমিকা নাই? না, ডায়াফ্রামের শ্বসনের ভূমিকা রয়েছে, তাহলে এটা ভুল। বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে। হ্যাঁ ফাইন, এটা ঠিক আছে, আমরা এটা আনসার দিলাম। বক্ষ উদর গহ্বরকে পৃথককারী যে পেশিবহুল পর্দা, সেটাই হচ্ছে বেসিক্যালি ডায়াফ্রাম। তারপরে দেখি যে মানবদেহের ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে? দেখো তো,
ডান ফুসফুসে কয়টি লোবিউল? একটু আগে আমরা কিন্তু পেয়ে আসছিলাম যে এই যে দেখো আমি কিন্তু এখানে বলছিলাম এখানে কিন্তু আমরা লোবিউল বলতে পারবো না, এখানে কি বলবো আমরা ভাই? লোব বলবো, তাই না? বাম ফুসফুসে লোব ছিল 2টা। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এগুলোকে আমরা কি বললাম একটু আগে? এগুলোকে বলছি আমরা লোব। একটু খেয়াল করিও, এগুলোকে বলছি লোব। আর লোবের ছোট অংশ কি বলতো? লোবের যে ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র পার্টটাকে কি বলি আমরা? লোবের ক্ষুদ্র পার্টটাকে আমরা বলি হচ্ছে লোবিউল। লোবের ক্ষুদ্র পার্টটাকে আমরা কি বলি ভাই? লোবিউল। ওকে, লোবের ক্ষুদ্র পার্ট হচ্ছে লোবিউল। বুঝতে পারছি? আচ্ছা, তো আগের কোশ্চেন, তাহলে কোশ্চেনটা যে ভুল এটা বুঝতে পারছিলে, এখানে কিন্তু লোবিউল নয়, হবে অবশ্যই লোব। ওকে, এখন 9 নাম্বার কোশ্চেনটা দেখো, মানবদেহের ডান ফুসফুসে কয়টা লোবিউল থাকে? এখন আগে যে আমরা 3টে লোব পাইছিলাম না, এই 3টে কি ছিল? ডান ফুসফুসে 3টে লোব ছিল, তাই না? এখানে ছিল হচ্ছে 3টা লোব। ওকে, ডান ফুসফুসে কি থাকবে? 3টা লোব থাকবে। বাট যে লোবিউলের কথা বলি তাহলে অবশ্যই কয়টা হবে ভাই? লোবিউল হবে 10টা। 10টা লোবিউল থাকবে। কেমন? 10টি লোবিউল থাকবে। আচ্ছা, তো ডান ফুসফুসে 10টি লোবিউল থাকবে, ভালো কথা ভাই। তাহলে বাম ফুসফুসে কয়টা লোবিউল থাকবে? এটা মনে রাখবা যে বাম ফুসফুসেও 10টাই লোবিউল থাকবে। তোমাদের বইতে যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, যারা ইন্টারমিডিয়েটে বইটা পড়ো, গাজী আজমল স্যারের বইটা পড়ো, সেখানে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে 8টা বলা আছে, তাই না? বলছে যে বাম ফুসফুসে বাম ফুসফুসে 8টা, ডান ফুসফুসে 10টা, এটা তোমাদের বইতে বলা আছে, বাট এটা কমপ্লিটলি রং আনসার, রং ইনফরমেশন। ওকে, অবশ্যই বাম ফুসফুস এবং ডান ফুসফুস দুইটাতেই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকবে হচ্ছে কয়টা করে? 10টা করে। তাহলে অবশ্যই দুইটাতে লোবিউল থাকবে অবশ্যই কয়টা করে? 10টা করে। এটা আমাদের মেডিকেল বইতে কিন্তু অবশ্যই 10টাই দেওয়া আছে। কেমন? এটা তোমাদের বইতে ভুল আছে, একটু কারেকশন করে নিবে। আচ্ছা, তো 3টে লোব 10টা লোবিউল, তাহলে ডান ফুসফুসে কয়টা লোবিউল থাকে ভাই? আনসার হচ্ছে 10টা। কেমন? যদি ডান না বলে তোমার এখানে বাম বলতো তাহলে আনসার কি হইতো? তাহলেও আনসার 10টা হইতো। তোমরা কিন্তু কেউ 8টা আনসার দিতে যাবা না। বুঝতে পারছি? কেউ 8টা আনসার দিতে যাবা না, অবশ্যই 10টা করে আছে। তোমার বইতে ভুল আছে, আজকে পঞ্চম অধ্যায়ের বইটা বের করে, গাজী আজমল স্যারের বইটা বের করে কারেকশন করে নিবা। বলা আছে ডান ফুসফুসে 10টা, বাম ফুসফুসে 8টা। কি টার্ম দেওয়া রয়েছে? ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। বা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট বলতে আমরা বাম ফুসফুসেও 10টা, ডান ফুসফুসেও 10টা পড়বো। কেমন? আচ্ছা, পরবর্তী পার্টটা থেকে 10 নাম্বার কোশ্চেনটা, যে নিচের কোন প্রবাহ চিত্রটা সঠিক? দেখি তো একটু প্রবাহ চিত্র সঠিক কোনটা, আমরা একটু আগে একটা সলভ করছিলাম, সেভাবে সলভ হয় কিনা। প্রথমে দেখি তো, ট্রাকিয়া থেকে বাতাসটা কোথায় যাবে ভাই? ট্রাকিয়া থেকে বাতাস যাবে হচ্ছে ব্রঙ্কাসে, তাই না? ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস, আসলে আগের কোশ্চেনটা সম্ভবত রিপিট হয়েছে, তো যাই হোক, ট্রাকিয়া থেকে যাবে ব্রঙ্কাসে। ওকে ফাইন, ঠিক আছে। ব্রঙ্কাস থেকে কোথায় যাবে ভাই? ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল। ওকে ঠিক আছে। দেন অ্যালভিউলার নালী, অ্যালভিউলার থলি, অ্যালভিউলাই। ওকে, তার মানে বুঝলাম যে আমাদের প্রথম যে চারটা রয়েছে এটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট। কেমন? তো প্রথম পার্টটা আমাদের জন্য ঠিক রয়েছে, তাহলে আমরা এটাকে আনসার হিসেবে নিলাম। আচ্ছা, 2 নম্বরটা ঠিক কেন নয় সেটা একটু দেখি। যে ব্রঙ্কাই থেকে কি ট্রাকিয়াতে বাতাস যাবে? কখনোই না। তাহলে এটা বাদ। দেন ট্রাকিয়া থেকে কি ব্রঙ্কিউলে যাবে সরাসরি? কখনোই না। ট্রাকিয়া থেকে এই যে ব্রঙ্কাই হয়ে তারপর যাবে ব্রঙ্কিউলে। ট্রাকিয়া থেকে সরাসরি অ্যালভিউলার থলিতে যেতে পারবে? কখনোই না, তাই না? কারণ আমরা জানি আমাদের গতিপথটা কেমন হবে, প্রথমে ট্রাকিয়া থাকবে, ট্রাকিয়া থেকে যাবে হচ্ছে ব্রঙ্কাই, দেন ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিউল, সেখান থেকে অ্যালভিউলার নালী, অ্যালভিউলার থলি, এভাবে অ্যালভিউলাই পর্যন্ত যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তো একটু আগে লাবিদ আনসার দিয়েছিল। ওকে ফাইন, যারা আনসার দিচ্ছে আমি কিন্তু আনসারগুলো চেক করতেছি। কেমন? আনসার আমি কিন্তু চেক করছি। ওকে, আচ্ছা, আর লাইভটা যারা এখন শেয়ার করুন, একটু ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও। বুঝতে পারছি? একটু শেয়ার করে দিও। ওকে, তো পরবর্তী 11 নম্বর কোশ্চেনটা দিকে যদি আমরা যাই, যে ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে কি বলে? দেখো, ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতা কি বলে? আনসার হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, তাই না? এটা তোমরা হয়তো অনেকে জানো, ভাইটাল ক্যাপাসিটি। সর্বমোট ধারণ ক্ষমতাকে বলবো হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তাহলে এখন বলতো টাইডাল বায়ু জিনিসটা কি? টাইডাল বায়ুটা কি? দেখো, তুমি প্রতি মুহূর্তে কি করতেছো? প্রতি মুহূর্তে কিছু পরিমাণে বাতাস নিচ্ছ, কিছু পরিমাণে বের করতেছো, তাই না? এই যে টাইড, একটা যে স্রোতের ভিতর যে রয়েছে বাতাসটা ঢুকতেছে বের হচ্ছে, এই বায়ু স্রোতের যে ভলিউমটা সেটাকে আমরা বলি টাইডাল ভলিউম। তারপর হচ্ছে টাইডাল বায়ু বা টাইডাল ভলিউম। তারপর হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমটা কি? রেসিডুয়াল মিন্স জমা থাকা। কেমন? রেসিডুয়াল মিন্স জমা থাকা, অর্থাৎ তুমি এই যে বাতাস মানে প্রশ্বাস নিচ্ছ, নিঃশ্বাস ছাড়তেছো, এই দুইটা ক্রিয়া ছাড়াও একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টের বাতাস কিন্তু তোমার ফুসফুসে কন্টিনিউয়াসলি রয়ে গেছে। ওকে, ওই অ্যামাউন্টের বাতাসটাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম। যে বাতাসটা নিচ্ছে এবং বের করতেছে সেটাকে বলি আমরা টাইডাল ভলিউম। আর সর্বমোট বাতাস ধারণ ক্ষমতা তোমার ফুসফুসের, সেটাকে আমরা বলবো ভাইটাল ক্যাপাসিটি। বুঝতে পারছি? সেটাকে আমরা কি বলবো ভাই? ভাইটাল ক্যাপাসিটি। ক্লিয়ার? আচ্ছা, 12 নম্বর কোশ্চেনটা দেখো, অ্যালভিউলাস কোথায় পাওয়া যায়? এর যে সহজ কোশ্চেন মনে হয় না আর হইতে পারে, তাই না? এখন মনে হয় ক্লাস 2-3 বাচ্চা কাচ্চা এটা আনসার দিতে পারবে। ওকে, তো অ্যালভিউলাস কোথায় পাওয়া যায় ভাই? অ্যালভিউলাস পাওয়া যায় হচ্ছে ফুসফুসে। বুঝতে পারছি? ফুসফুসে। কেন? কারণ অ্যালভিউলাস হচ্ছে কি ফুসফুসের গঠন ও কার্যকরী একক। ওকে,
তারপর দেখি সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে। আচ্ছা, সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে বলো তো, আনসার কি হবে? আনসার হচ্ছে আমরা বুঝতেছি এখানে ফুসফুস হবে। কেন? সেরাস ফ্লুইড জিনিসটা কি? দেখো, আমরা জানি আমাদের ফুসফুসের যে আবরণ থাকে সেটাকে কি বলি? ফুসফুসের আবরণকে বলা হয় হচ্ছে, ফুসফুসের আবরণকে কি বলা হয় বলো তো, যারা লাইভে আছে আনসার দাও। ফুসফুসের আবরণকে বলা হয় হচ্ছে প্লুরা। ওকে, ফুসফুসের আবরণকে বলা হচ্ছে প্লুরা। আচ্ছা, এখন এই প্লুরাটা কেমন ভাই? প্লুরাটা হচ্ছে দ্বিস্তরী, তাই না? প্লুরাটা হচ্ছে কি? প্লুরাটা হচ্ছে দ্বিস্তরী। তো দ্বিস্তরী প্লুরা কি থাকবে? দুইটা লেয়ার থাকবে, তাই না? দুইটা লেয়ার থাকবে, বুঝতেছি আমরা দুইটা লেয়ার থাকবে। একটাকে বলবো হচ্ছে আমরা বাইরেরটা, যেটাকে বলবো প্যারাইটাল প্লুরা, ভিতরটাকে বলবো ভিসারাল প্লুরা। কি বলবো ভাই? বলবো হচ্ছে প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল প্লুরা বা প্যারাইটাল স্তর। ওকে, আর ভিতরটাকে বলবো হচ্ছে আমরা ভিসেরাল স্তর। প্যারাইটাল আর ভিতরটা হচ্ছে ভিসেরাল স্তর। কেমন? ভিসেরাল স্তর। এখন দেখো তোমার ফুসফুসটা কি করতেছে? ক্রমাগত কি হচ্ছে? প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে না? ওকে, এবং বললাম যে ফুসফুসের বাইরে দুটি লেয়ার আছে যেটা ক্রমাগত সংকুচিত প্রসারিত হচ্ছে। তাহলে কি হইতে পারে? দুটি লেয়ার ঘষা খেয়ে পরস্পর নষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। দ্যাটস ওয়াই এখানে প্রোটেকশনের জন্য এক ধরনের কি রয়েছে? এক ধরনের লুব্রিকেন্ট জাতীয় পদার্থ রয়েছে। কেমন? সেরাস ফ্লুইড রয়েছে, যেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হচ্ছে আমরা কি? প্লুরাল ফ্লুইড, তাই না? প্লুরাল ফ্লুইড। এই যে দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দুইটা প্লুরাল স্তরের মাঝখানে কি থাকবে? এই যে দুইটা প্লুরাল স্তরের মাঝখানে থাকবে হচ্ছে ফ্লুইড বা প্লুরাল রস থাকবে। কি থাকবে ভাই এখানে? ফ্লুইড থাকবে, প্লুরাল ফ্লুইড। কেমন? প্লুরাল ফ্লুইড থাকবে। ওকে, প্লুরাল ফ্লুইড। তো এই প্লুরাল ফ্লুইডটা কি? এক ধরনের সেরাস জাতীয় পদার্থ। এই সেরাস জাতীয় পদার্থটা কি করবে বলতো? দুইটা ফুসফুসকে, সরি, ফুসফুসের দুইটা স্তরকে ঘষা খেয়ে নষ্ট হাত থেকে রক্ষা করবে। কেমন? ওকে, তো তারপরে তাহলে আনসারটা কি হবে? সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে? আনসার হচ্ছে ফুসফুস। আচ্ছা, দেখি আমি একটু কমেন্টে চেক করি। আবিদ হাসান ভাইয়া কেমন আছেন? কম্পিউটারে মেলান্দ যাচ্ছি, সাথে আপনার ক্লাসটা করছে। ওকে ভাইয়া, ভালো আছি, তুমি আশা করি ভালো আছো। তো অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। কম্পিউটার ট্রেন আমার রেগুলার যাতায়াত করতে হয়, যেহেতু আমার বাড়িও জামালপুর। ওকে, তো ক্লাসটা করিও, আশা করি থাকবে। ওকে, তো আমরা আবার পরবর্তী ফিরে যাচ্ছি। যে দেখো, ল্যারিংস গহ্বরে ভোকাল কর্ডের সংখ্যা কয়টা, তাই না? ভোকাল কর্ডের সংখ্যা 14 নাম্বার কোশ্চেনটা। ল্যারিংস গহ্বরে ভোকাল কর্ডের সংখ্যা কয়টা? আচ্ছা, এখানে একটু ট্রিক্স আছে। দেখো, আমরা জানি ল্যারিংস বা আমাদের যে স্বরযন্ত্র রয়েছে সেখানে ভোকাল কর্ডের সংখ্যা কতগুলো থাকে বলতো? আমাদের স্বরযন্ত্রে ভোকাল কর্ডের সংখ্যা থাকে হচ্ছে, সরি, এখানে ভোকাল কর্ডের সংখ্যা হবে না, এখানে হচ্ছে তোমার ল্যারিংস গহ্বরে ভোকাল কর্ডের সংখ্যা না বলে, এটা আসলে একুরেটলি আর আনসার দিতে গেলে আমরা বলতে পারি যে ল্যারিংসের গহ্বরে তরুণাস্থির সংখ্যা কতগুলা। ল্যারিংসের গহ্বরের ভিতরে তরুণাস্থি থাকে হচ্ছে 6টা। আর যদি বলে তোমাকে টোটাল তরুণাস্থি কয়টা থাকে ল্যারিংসে, তাহলে হবে আনসার হবে 9টা থাকে। কয় ধরনের? 2 ধরনের। 3টা হচ্ছে জোড় তরুণাস্থি, অর্থাৎ 2টা করে রয়েছে, আর 3টা রয়েছে বিজোড় তরুণাস্থি, অর্থাৎ সেগুলো হচ্ছে একটা করে। বুঝতে পারছি? আচ্ছা, আর ল্যারিংসের গহ্বরে ভোকাল কর্ডের সংখ্যা হচ্ছে 6টা। কেন 6টা বলছে আসলে জানি না, এখানে সম্ভবত 6 টাইপের তরুণাস্থি যে রয়েছে সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, যাই হোক, প্রশ্নটি একটু ত্রুটিপূর্ণ, একটু খেয়াল রাখবা। ওকে ওকে, 15 নম্বর কোশ্চেনটা দেখি। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় বলো তো? সারফেক্টেন্ট পাওয়া যায় হচ্ছে আমাদের অ্যালভিউলাসে, তাই না? সারফেক্টেন্ট আমাদের অ্যালভিউলাসে পাওয়া যায়। সারফেক্টেন্ট জিনিসটা কি ভাই? সারফেক্টেন্ট জিনিসটা হচ্ছে এক ধরনের কেমন পদার্থ হয়? এক ধরনের ডিটারজেন্ট জাতীয় পদার্থ, তাই না? যেটা কে ক্ষরণ করবে বলো তো? এই সারফেক্টেন্টটা কে ক্ষরণ করে? সারফেক্টেন্টটা ক্ষরণ করবে হচ্ছে সেপ্টাল কোষ। কে ক্ষরণ করবে? সেপ্টাল কোষ। কেমন? সেপ্টাল কোষ। ওকে, সেপ্টাল কোষ বা এক ধরনের কি? সেপ্টাল কোষ এক ধরনের কি বলতো? এটা এক ধরনের নিউমোসাইট। আমরা জানি আমাদের ফুসফুস হচ্ছে 2 ধরনের নিউমোসাইট থাকে, তাই না? একটাকে বলে হচ্ছে টাইপ 1 নিউমোসাইট, আর এটাকে বলে হচ্ছে টাইপ 2 নিউমোসাইট। মানে আমাদের ফুসফুস গঠনকারী যে কোষ রয়েছে সেগুলোকে আমরা বলি নিউমোসাইট। এই নিউমোসাইট গুলো হচ্ছে 2 ধরনের, একটা টাইপ 1, একটা টাইপ 2। ওকে, আচ্ছা, টাইপ 2 যে কোষ রয়েছে সেই টাইপ 2 কোষটাকে আমরা বলি হচ্ছে সেপ্টাল কোষ। সেটা কি বলি আমরা? সেপ্টাল কোষ বলে। আর এই সেপ্টাল কোষ কি ক্ষরণ করে? সে সারফেক্টেন্ট ক্ষরণ করে। সারফেক্টেন্টের কাজটা কি? সে কি করবে? সে হচ্ছে আমাদের ফুসফুসের সারফেস টেনশনকে হ্রাস করবে। ওকে, সারফেস টেনশনকে হ্রাস করবে। সারফেস টেনশনকে হ্রাস করার মাধ্যমে কি হবে? ফুসফুসের ঘর্ষণটাকে সে কমায় আনবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে অ্যালভিউলাসে। ওকে ওকে, তো পরবর্তী কোশ্চেনে দেখি 16 নম্বর কোশ্চেনটা। মানুষের ফুসফুসে মোট কয়টি লোব বিদ্যমান? আসলে এটা একটু ত্রুটিপূর্ণ কোশ্চেন। ওকে, মোট কয়টি লোব বিদ্যমান, এটা ত্রুটিপূর্ণ কোশ্চেন। এখন যদি দুইটা ফুসফুসে চিন্তা করো তাহলে হচ্ছে 2 আর 3 5 হবে। বাট এখানে তোমাকে অবশ্যই উল্লেখ করে দিবে যে মানুষের ফুসফুসে কোন ফুসফুস হতে পারে, সেটা ডান, হতে পারে বাম, তাই না? হতে পারে ডান, হতে পারে বাম। যদি তোমাকে বাম বলে তাহলে আনসার কয়টা হবে ভাই? বাম ফুসফুসে কয়টা লোব থাকে? আমি কিন্তু একটু আগে দেখা যাচ্ছিলাম বাম ফুসফুসে থাকে 2টা লোব। আর যদি ডান ফুসফুস বলে তাহলে আনসার হবে 3টা লোব।
কেমন? ডান ফুসফুসে 3টা লোব, বাম ফুসফুসে হচ্ছে 2টা লোব থাকে। ওকে, তো আমরা এখানে কোনোটা আনসার নিচ্ছি না, কারণ এটা তোমাকে অ্যাকচুয়ালি উল্লেখ করে দেয় না যে কোন লোবে কোন ফুসফুসের কথা বলছে। যেহেতু আমাদের ফুসফুস 2টা থাকে এবং 2টা ফুসফুস একটা থেকে ভিন্ন। কেমন? আচ্ছা, আর যদি ওভারঅল বলি যে ওভারঅল কয়টা থাকে? 2টা মিলে টোটাল কয়টা লোব থাকে? অর্থাৎ ডান আর বাম মিলে থাকে হচ্ছে 5টা লোব। সেক্ষেত্রে আমরা 5টা আনসার নিতে পারি। কুমিল্লা বোর্ড 16 কোশ্চেন। ওকে, যাই হোক, তো পরবর্তী কোশ্চেন দেখি 17 নম্বর কোশ্চেনটা। ফুসফুসে বায়ু প্রবাহের সঠিক গতিপথ কোনটা? ফুসফুসের বায়ু প্রবাহের সঠিক গতিপথ কোনটা? তো এটা আসলে এটা এবার নিয়ে 3 নাম্বার বা এই কোশ্চেনটা আসলো, তাহলে একটু খেয়াল রাখবা যে এই কোশ্চেনটা দেখো আমরা কয়বার পাইলাম? এ পর্যন্ত 3বার পেয়েছি, তাই না? এ পর্যন্ত 3বার পেয়েছি। যে 17টা কোশ্চেন সলভ করার ভিতরে 3বার এই এয়ার প্যাসেজটা অর্থাৎ বায়ু প্রবাহের গতিপথ নিয়ে কোশ্চেন পেয়েছি। তার মানে এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ওকে, এটা কুমিল্লা বোর্ড 16তে আসছে। তো দেখি আনসার কি হতে পারে। দেখি তো আমরা আগের মতো করে একটু বের করার চেষ্টা করি। যে দেখো, প্রথমে ল্যারিংস থেকে কি বাতাস ব্রঙ্কায়ে যাবে? ওকে ফাইন। ব্রঙ্কাই থেকে কি ট্রাকিয়াতে যাবে? না, ল্যারিংস থেকে ব্রঙ্কায় যাবে না, ল্যারিংস থেকে যাবে ট্রাকিয়াতে, সেই ট্রাকিয়া থেকে আসবে হচ্ছে ব্রঙ্কাই, সেইখান থেকে পরবর্তী জায়গায় যাবে। তার মানে এটা আমাদের ভুল। পরবর্তীটা দেখি, ট্রাকিয়া থেকে কি বাতাস ল্যারিংসে যাবে? না, ট্রাকিয়া থেকে ল্যারিংসে যাবে না, বরং ল্যারিংস বা ষড়যন্ত্র থেকে পরবর্তী যাবে ট্রাকিয়াতে। কেমন? আচ্ছা, পরে থেকে ব্রঙ্কাই থেকে কি ট্রাকিয়াতে যাবে? না ভাই, ট্রাকিয়া হয়ে দেন নামে হচ্ছে ব্রঙ্কাই। ওকে, আচ্ছা, পরে দেখো তো ল্যারিংস বা ষড়যন্ত্র থেকে ট্রাকিয়াতে যাবে। ওকে ফাইন, ঠিক আছে। ট্রাকিয়া থেকে যাবে ব্রঙ্কাই। ওকে ফাইন, দেন সেখান থেকে অ্যালভিওলাই। ওকে ফাইন, তার মানে আমাদের আনসারটা হবে গ নাম্বারটা। বুঝতে পারছি ভাই? কেন গ নাম্বারটা হবে? কারণ আমরা যদি একটা শ্বসনের গতিপথটা চিন্তা করি, তাহলে আমাদের বাতাসটা মুখ গহ্বর দিয়ে, মুখ ছিদ্র দিয়ে কিংবা নাসারন্ধ্র দিয়ে প্রবেশের পরে গলবিল হয়ে আমাদের ষড়যন্ত্র হয়ে কোথায় নামবে? ষড়যন্ত্র হয়ে নামবে হচ্ছে আমাদের ট্রাকিয়াতে। সেখান থেকে যাবে হচ্ছে আমাদের ব্রঙ্কায়ে। ব্রঙ্কাই থেকে ফুসফুসের ভিতরে প্রবেশ করার পর প্রথমে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, সেখান থেকে সেকেন্ডারি ব্রঙ্কাস, সেখান থেকে টার্সিয়ারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস, সেখান থেকে আলটিমেটলি অ্যালভিউলার নালী, অ্যালভিউলার থলি এবং সর্বশেষ অ্যালভিউলাসে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল গতিপথটা। বুঝতে পারছি? তো এই গতিপথটা কিন্তু অবশ্যই একটা 3 স্টার টপিক। কেমন? এটা হচ্ছে 3 স্টার টপিক। তাহলে কি পড়তে হবে তোমাকে বলো তো? বায়ু প্রবাহের গতিপথটা ভালো করে জানতে হবে। দেখো কতগুলো এমসিকিউ পেয়ে গেছি। কেমন? বায়ু প্রবাহের গতিপথটা জানতে হবে। বায়ু প্রবাহের গতিপথটা সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। কেমন? এটা হচ্ছে একদম 3 স্টার টপিক। বায়ু প্রবাহের গতিপথ নিয়ে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ওকে ফাইন। তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি যে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 18 নম্বর কোশ্চেনটা। 18 নম্বর কোশ্চেনে কি রয়েছে? বাম ফুসফুসে লোবিউলের সংখ্যা কত? দেখো তো ভাই, বাম ফুসফুসে আমাদের লোবিউলের সংখ্যা কতগুলো থাকে? বাম ফুসফুসে আমাদের লোবিউলের সংখ্যা হচ্ছে কতগুলা? বাম ফুসফুসে লোবিউলের সংখ্যা হচ্ছে, আমি বলছিলাম যে তোমাকে লোবিউলের কথা বললে, লোবিউল মিন্স এখানে কিন্তু আসলে ওই সেই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টকে বোঝাচ্ছে। কেমন? লোবিউল মিন্স ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, তার মানে সেটা বাম আর ডান বলো, ডাজেন্ট ম্যাটার। আমরা আনসার দিব হচ্ছে কয়টা? 10টা। তোমার বইতে 8টা দেওয়া আছে, বাট 8টা কিন্তু আনসার হবে না। বুঝতে পারছি? এটা নিয়ে যতই কনফিউশনে থাকো, কারো যদি কনফিউশন থাকে তুমি গ্রুপে পোস্ট করতে পারো, আমি ডিটেইলসে তোমাকে বুঝিয়ে দিবনি। ওকে, তো মনে রাখবা যে অবশ্যই বাম ফুসফুস এবং ডান ফুসফুস যে ফুসফুসই বলো, গ্লোবিউলের সংখ্যা বললে আনসার থাকবে হচ্ছে 10টি। কেমন? এটা কিন্তু তোমাদের বইতে ভুল, আমি একটু লিখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের বইতে ভুল আছে। কেমন? এটা হচ্ছে বইতে ভুল, বইতে ভুল দেওয়া। ওকে, বইতে ভুল দেওয়া, একটু খেয়াল রাখবা। আচ্ছা, নাহলে আবার অনেকে কোশ্চেন করে ভাই বইতে আছে 8টা, আপনি পড়াইতেছেন 10টা, কেমনি কি? এই যে কারণ হচ্ছে বইতে এটা কি, এই প্রশ্নটা বইতে ভুল রয়েছে। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা 19 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায়? এই কোশ্চেনটা আমরা অলরেডি একবার পেয়ে আসছিলাম, তাই না? সেরাস ফ্লুইড কোথায় পাওয়া যায়? ফুসফুসে পাওয়া যাবে। কেমন? কোথায় পাওয়া যাবে ভাই? ফুসফুসে পাওয়া যাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি। কোন রোগে অ্যালভিউলাস ফেটে ফুসফুসে ফাঁকা জায়গা সৃষ্টি হয়? দেখো অনেক কারণে কি হতে পারে, আমাদের অ্যালভিউলাসে ফেটে যেতে পারে না, ফেটে ফাঁকা জায়গা সৃষ্টি হতে পারে না। মনে রাখবা, অ্যালভিউলাস যদি কখনো ফেটে যায় বা ছিদ্র হয়, সেটাকে আমরা বলি হচ্ছে এমফাইসিমা। কি বলি সেটাকে ভাই? এমফাইসিমা। অ্যালভিউলাস তোমার ছিদ্র হয়ে যাওয়া বা ফেটে যাওয়াকে আমরা বলি এমফাইসিমা। বুঝতে পারছি? এমফাইসিমা বলি। কেমন? আচ্ছা, তাহলে 20 নম্বর আনসার হবে কি? আনসার হবে খ। পরবর্তীতে 21 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, তার আগে দেখি তো আর বাকি অপশনগুলো কি হচ্ছে। ব্রঙ্কাইটিস কি বলতো? ফুসফুসের প্রদাহকে বলবো হচ্ছে আমরা ব্রঙ্কাইটিস। প্লুরোসি কি? ফুসফুসের যে আবরণ, সে যে প্লুরা, সে প্লুরায় প্রদাহ হলে সেটাকে বলবো প্লুরাইসি। নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া। দেখো ভাইরাল নিউমোনিয়া হতে পারে, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে। কেমন? ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা ফুসফুসের যদি প্রদাহ হয়, সেটাকে আমরা বলবো নিউমোনিয়া। বুঝতে পারছি? তো আমাদের এখানে বলছে যে অ্যালভিউলাস ফেটে ফুসফুসের ফাঁকা জায়গা সৃষ্টি হলে সেটা কি বলবো ভাই? এমফাইসিমা বলবো। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী পার্টে 21 নম্বর কোশ্চেনটা দেখি। অ্যালভিউলাই গুলো যে ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে তাকে কি বলা হয়? অর্থাৎ আমরা জানি যে ফুসফুসে অনেকগুলো ছোট ছোট অ্যালভিউলাই নিয়ে তৈরি, তাই না? এরকম ছোট ছোট গহ্বর নিয়ে তৈরি, তাই না? এরকম যে
তোমার থলির মতো গহ্বরনী থলি, যেগুলো আঙ্গুলে থোকার মতো অবস্থান করে। এখন একটা অ্যালভিউলে আরেকটা অ্যালভিউলে থেকে পৃথক থাকে কি দিয়ে, একটা পাতলা পর্দা দিয়ে। ওকে, এই পাতলা পর্দাটাকে কি বলে? পাতলা পর্দাটাকে কি বলা হয়? যে তোমার যে পাতলা পর্দাটাকে বলা হয় হচ্ছে ট্রাবেকুলি। ট্রাবেকুলি, কেমন? এই পাতলা পর্দাটাকে বলা হয় হচ্ছে ট্রাবেকুলি। তাহলে এই যে প্রত্যেকটা অ্যালভিউলে পৃথক থাকবে যে পাতলা পর্দা দিয়ে, সেটা একটা নাম হচ্ছে ট্রাবেকুলি। কেমন? এটা কই থাকবে? এই যে পাতলা পর্দাটা। ওকে, প্রত্যেকটা অ্যালভিউলে একটা অ্যালভিউলো থেকে সেপারেট থাকবে কি দিয়ে? ট্রাবেকুলি দিয়ে। কেমন? এটাকে কি বলবো ভাই? এই পর্দাগুলোকে বলবো হচ্ছে ট্রাবেকুলি। সরি, ট্রাবেকুলি। ওকে, আচ্ছা, ট্রাবেকুলি। ওকে, ট্রাবেকুলি। পরবর্তী কোশ্চেনটা দেখি, শব্দ উৎপন্ন করে কে বলতো? শব্দ উৎপন্ন যেটাকে আমরা বলি ফোনেশন বা আমাদের শব্দ সৃষ্টি কে করে? ল্যারিংস করে, তাই না? এখন বলো তো ভাই, ল্যারিংসের বাংলা কি? ল্যারিংসের বাংলা হচ্ছে স্বরযন্ত্র, তাই না? ল্যারিংসের বাংলা হচ্ছে কি? স্বরযন্ত্র। ওকে, দাঁড়াও, ল্যারিংসের বাংলা হচ্ছে কি? স্বরযন্ত্র। কেমন? স্বরযন্ত্র বা ল্যারিংস হচ্ছে আমাদের শব্দ তৈরির কাজে সংশ্লিষ্ট থাকে। ওকে, ল্যারিংস এর গঠন নিয়ে একদিন বিস্তারিত একটা ক্লাসে ইনশাআল্লাহ বুঝিয়ে দিবনি। ওকে, পরবর্তী 23 নম্বর কোশ্চেন দেখো, সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় বলো তো? কোথায় পাওয়া যাবে সারফেক্টেন্ট? অবশ্যই অ্যালভিউলাসে পাওয়া যাবে, তাই না? একটু আগে বলছিলাম অ্যালভিউলাসে দুই ধরনের কোষ থাকে, এটা হচ্ছে টাইপ 1 কোষ আর হচ্ছে টাইপ 2 কোষ। কোন কোষে তোমার পাওয়া যাবে, সারফেক্টেন্ট পাওয়া যাবে বলো তো? টাইপ 2 যে অ্যালভিউলার কোষ রয়েছে সেখানে পাওয়া যাবে হচ্ছে সারফেক্টেন্ট। বুঝতে পেরেছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেন যদি আমরা যাই, 24 নম্বর কোশ্চেনটা রয়েছে যে ফুসফুসের প্রদাহকে কি বলে? ফুসফুসের প্রদাহ ইন জেনারেলি ফুসফুসের প্রদাহকে বলা হয় হচ্ছে কি? ফুসফুসের প্রদাহকে বলা হচ্ছে এমফাইসিমা। বেসিক্যালি এখানে ফুসফুসের প্রদাহ বলতে আমরা বুঝবো হচ্ছে বেসিক্যালি ব্রঙ্কাইটিসকে, বাট এখানে যেহেতু ব্রঙ্কাইটিস নাম কোনো আনসার নাই, বাট কখনো যদি ফুসফুসের প্রদাহ হয় এবং ফুসফুসের ক্ষত সৃষ্টি হয় সেটাকে যেহেতু আমরা বলি এমফাইসিমা, দ্যাটস ওয়াই এই আনসারের ভিত্তিতে আমরা বা এই অপশনগুলোর ভিত্তিতে আমরা আনসার নিব হচ্ছে এমফাইসিমা। কেমন? আচ্ছা, তো দেখো অটাইটিস মিডিয়া কি বলতো? অটাইটিস মিন হচ্ছে কার্নের সংক্রমণ, আর মিডিয়া মিন্স মধ্য, তাই না? তাহলে অটাইটিস মিডিয়া মিন্স হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ। এটা কিন্তু এই অধ্যায়ের একটা পড়া। কেমন? মধ্যকর্ণের সংক্রমণকে বলবো হচ্ছে আমরা অটাইটিস মিডিয়া, মধ্যকর্ণের সংক্রমণকে বলবো অটাইটিস মিডিয়া। আর অ্যালার্জি জিনিসটা কি বলতো? অ্যালার্জি হচ্ছে তোমার বডির রেসপন্স কোন একটা প্যারাসাইট বা কোন একটা ফরেন পার্টিকেলের এগেইনস্টে তোমার বডির যে তোমার ইউসিনোফিল বা এক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে আমরা জানি, সেটা কি করে অ্যালার্জির বিরুদ্ধে রিঅ্যাকশন দেয়, এটা আমরা জানি। অর্থাৎ কোন একটা অ্যালার্জেনের বিরুদ্ধে তোমার বডি যে রেসপন্স করতেছে সেটা হচ্ছে অ্যালার্জি। ওকে, তারপর সাইনোসাইটিস কি বলতো? সাইনাসে প্রদাহ, তাই না? আমরা একটু আগে সাইনোসাইটিস নিয়ে বলে আসছিলাম, আমরা প্যারানাসাল এয়ার সাইনাস পড়ছিলাম। সে সাইনাসে বা প্যারানাসাল এয়ার সাইনাসে যদি প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, সেটা হতে পারে ভাইরাল ইনফ্লামেশন, ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন বা কোনো ফাঙ্গাল ইনফেকশন, সেটাকে আমরা বলবো সাইনোসাইটিস। ক্লিয়ার? আচ্ছা, আর ফুসফুসের প্রদাহকে বলবো এমফাইসিমা। বেসিক্যালি এমফাইসিমা মিন্স ফুসফুসের ক্ষত। এমফাইসিমা বলতে বোঝা হচ্ছে ফুসফুসের ক্ষত হওয়া। কেমন? ফুসফুসের ক্ষত। ওকে, ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী 25 নম্বর কোশ্চেনটা দেখি, অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগ কোনটা? দেখো, অধিক ধূমপান করলে কি হবে? আলটিমেটলি অধিক ধূমপান করলে ফুসফুসে ক্ষত সৃষ্টি হবে না? ক্ষত সৃষ্টি হবে। দ্যাটস ওয়াই সেই রোগকে আমরা কি বলবো? সেই রোগকে বলবো হচ্ছে আমরা সরি, অধিক ধূমপানের ফলে কোন রোগটি হবে? অধিক ধূমপানের ফলে হচ্ছে ফার্স্ট অফ অল হবে হচ্ছে ব্রঙ্কাইটিস, ফুসফুস ইনফ্লামেশন হবে, এটা হলো ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস থেকে আস্তে আস্তে ডেভেলপ করবে হচ্ছে এমফাইসিমা। কেমন? ব্রঙ্কাইটিস থেকে আস্তে আস্তে এমফাইসিমা ডেভেলপ করবে। বাট ইন জেনারেল কেসে আমরা ফুসফুসে ধূমপানের ফলে হবে হচ্ছে ফুসফুসের প্রদাহ, যেটাকে আমরা বলবো ব্রঙ্কাইটিস। ওকে, ব্রঙ্কাইটিস। দেখো, আগেরটাতে কিন্তু ফুসফুসের প্রদাহকে আমরা এমফাইসিমা বলে আসছিলাম, তাই না? এখন বলতেছে ব্রঙ্কাইটিস। বেসিক্যালি ফুসফুসের মেইন যে প্রদাহ সেটাকে বলবো ব্রঙ্কাইটিস, বাট ব্রঙ্কাইটিসটা যখন খুবই মানে যে খুবই জটিল আকার ধারণ করবে, তখন ফুসফুসের যে ক্ষতগুলো হবে সেটাকে বলবো হচ্ছে আমরা এমফাইসিমা। ক্লিয়ার? আচ্ছা, তবে এই টাইপের কোশ্চেন আসলে একটু সাবধানে আনসার দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তো দেখি 26 নম্বর কোশ্চেনটা রয়েছে, ডান ফুসফুস টোটাল কয়টা লোবিউলে বিভক্ত? দেখো, এখানে লোব বলে না, লোবিউলের কথা বলেছে। আর আমি কি বলেছিলাম? হোয়াট এভার সেটা ডান ফুসফুস হোক কিংবা সেটা বাম ফুসফুস হোক, তোমাকে লোবিউল বলতে তোমাকে আনসার দিতে হবে কয়টা? 10টা। ডান ফুসফুস বাম ফুসফুস উভয়ই 10টা করে লোবিউলে ভাগ থাকে। ওকে, তোমাদের বইতে কিন্তু ইনফরমেশনটা ভুল রয়েছে। বইতে ডান ফুসফুস 10টা বলা হলেও বাম ফুসফুস 8টা বলা হয়েছে, যেটা কিন্তু অ্যাবসলিউটলি একটা রং অ্যান্সার। ওকে, আচ্ছা, 27 নম্বর কোশ্চেনটা দেখি, মানুষের শ্বসনে শতকরা কত ভাগ অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত? দেখো, আমরা যখন একটা অক্সিজেন যখন বাতাস থেকে নিচ্ছি, একটা বাতাস থেকে যখন আমরা অক্সিজেন নিচ্ছি, তাই না? বাতাস থেকে কিসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি বলতো? ফুসফুসের মাধ্যমে অক্সিজেনটা ইনহেল করতেছি। তারপরে অক্সিজেনটা কি করতে হবে? ফুসফুসের কৈশিক জালিকা থেকে রক্তে প্রবেশ করবে। সেখান থেকে আলটিমেটলি তোমার একদম ধরো এই যে আঙ্গুলের ডগায় যে কোষ রয়েছে সেটা থেকে শুরু করে পায়ের আঙ্গুলের ডগায় কোষ পর্যন্ত পৌঁছাতে হবে। তাহলে এই অক্সিজেনটা পৌঁছাবে কি রূপে? পৌঁছাবে কিভাবে?
প্রশ্নে কয়েকটা মিডিয়া রয়েছে, তার মধ্যে একটা কি রয়েছে যেটা হচ্ছে একদম বহুল ব্যবহৃত, আমরা সবাই জানি সেটা কোনটা, যে আমরা জানি অক্সিজেনটা আমাদের শ্বাসরঞ্জক হিমোগ্লোবিনের সাথে মিশে কি তৈরি করবে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, তাই না? তো অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে কিছুটা অক্সিজেন পরিবাহিত হবে। তাছাড়া কি হবে, এই যে অক্সিজেনটা সে ইটসেলফ নিজে একটা ভৌত দ্রবণ রূপে, যে কোনো প্রকার রাসায়নিক তোমার যৌগ তৈরি না করে সে অক্সিজেন হিসেবে, আণবিক অক্সিজেন হিসেবেও সে রক্ত দ্রবীভূত হবে। রক্ত দ্রবীভূত হওয়ার মাধ্যমে সে কিছুটা প্রবাহিত হবে, সেটাকে আমরা বলবো ভৌত দ্রবণ রূপে অক্সিজেন পরিবহন। আর এই প্রত্যেকটা পার্সেন্টেজটা একটা মনে রাখতে হবে। মনে রাখবা যে অক্সি হিমোগ্লোবিন রূপে, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে টোটাল হচ্ছে কত পার্সেন্ট অক্সিজেন বাইন্ড করবে, টোটাল প্রায় আমরা বলতে পারি যে এটা প্রায় 98% অক্সিজেন হচ্ছে আমাদের অক্সি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে হবে, ট্রান্সপোর্ট হবে। আর বাকি 2% বা একদম লেস একটা অ্যামাউন্ট পরিবহন হবে হচ্ছে প্লাজমায় ভৌত দ্রবণ রূপে। কেমন? তো শতকরা যদি হিসাব বলি তাহলে শতকরা কত ভাগ হবে ভৌত দ্রবণ রূপে, শতকরা পরিবাহিত হবে হচ্ছে আমাদের, শতকরা পরিবাহিত হবে ভৌত দ্রবণ রূপে মাত্র 0.2%। কেমন? 0.2%। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখে 28 নম্বর কোশ্চেনটা, শ্বসন তন্ত্রের কোন অংশে এপিগ্লোটিস অবস্থান করে? দেখো এপিগ্লোটিস নিয়ে কিন্তু তোমরা অলরেডি জানো, তাই না? এপিগ্লোটিস কোথায় অবস্থান করে? এটা কিন্তু আমাদের একই দিক দিয়ে শ্বসন তন্ত্রের পার্ট, একই দিক দিয়ে এটা কার পার্ট বলতো? এটা হচ্ছে আমাদের যে ল্যারিংস, বা আমরা এটাকে বলি হচ্ছে তোমার যে ষড়যন্ত্রের একটা পার্ট হচ্ছে এই এপিগ্লোটিস। কেমন? এপিগ্লোটিসের কাজটাকে বেসিক্যালি বলতো, এটা কি করে? একদিক দিয়ে হচ্ছে শব্দ উৎপাদনে সাহায্য করে, আরেক দিকে কি করে? আমরা জানো যে আমরা নাসা গহ্বর দিয়ে যে আমাদের এয়ার প্যাসেজটা বা বায়ু প্রবাহের যে অঞ্চলটা সেটা, এবং মুখ গহ্বর দিয়ে যে খাদ্য প্রবাহের অঞ্চলটা সেটা একত্রে মিলিত হয় কোথায়? আমাদের গলবিলে। কেমন? গলবিল দিয়ে খাদ্যটা চলে যায় কোন রাস্তা দিয়ে? খাদ্যটা চলে যায় হচ্ছে আমাদের খাদ্যনালী বা অন্ননালী দিয়ে, আর বাতাসটা চলে যায় হচ্ছে ষড়যন্ত্রের ভিতর দিয়ে কোন রাস্তা দিয়ে? ট্রাকিয়া হয়ে যে ফুসফুসে চলে যায়। ওকে, তাহলে একই গলবিলে উন্মুক্ত হওয়ার পরেও বাতাস কেন ট্রাকিয়া দিয়ে যাচ্ছে, খাদ্য কেন অন্ননালী দিয়ে যাচ্ছে? এটা একটু চিন্তা করেছো কখনো? আচ্ছা, এটা যখন একটু চিন্তা করবো তখন দেখবা যে আমাদের যে ষড়যন্ত্র রয়েছে তার উপরে এইভাবে একটা আবরণের মতো তৈরি করে রাখবে হচ্ছে আমাদের এপিগ্লোটিস। যখন তুমি খাদ্য গিলবা, খাবার গিলবা, তখন কি হবে? তখন এপিগ্লোটিসটা এইভাবে বন্ধ হবে, বন্ধ হয়ে সেই ষড়যন্ত্রের মুখটাকে বন্ধ করে দিবে। ফলে খাবারটা তোমার পাস করবে কি দিয়ে? খাবারটা তোমার পাস করবে হচ্ছে তোমার অন্ননালী দিয়ে। বাট যখন তুমি শ্বাস নিবা তখন এপিগ্লোটিসটা খোলা থাকবে, খাবারটা তোমার বাতাসটা তোমার পাস করবে কি দিয়ে? বাতাসটা তখন এপিগ্লোটিসের ভিতর দিয়ে ল্যারিংস বা ষড়যন্ত্র হয়ে ট্রাকেয়াতে ঢুকে আলটিমেটলি ফুসফুসে যাবে। তাহলে শ্বসন তন্ত্রের কোন অংশে এপিগ্লোটিস থাকে বলতো? আমরা আনসার কি দিব? আমরা আনসার দুইটাই দিতে পারি। সরি, আমরা আনসার দিব কি? আনসার দিব হচ্ছে ষড়যন্ত্র। কেমন? আনসার দিব হচ্ছে ষড়যন্ত্রে থাকে হচ্ছে এপিগ্লোটিস। আচ্ছা, এখন বলো যে আমরা যে বলছিলাম না ষড়যন্ত্রে টোটাল 9 ধরনের তরুণাস্থি থাকে, 9টি তরুণাস্থি থাকে, তার মধ্যে একটা তরুণাস্থি কিন্তু এপিগ্লোটিস। এখন আমাকে বলো তো এপিগ্লোটিস কোন ধরনের তরুণাস্থি? আমরা জানি তরুণাস্থিগুলো বেসিক্যালি 3 টাইপের হয়। একটাকে আমরা বলি হচ্ছে যে তরুণাস্থিগুলোকে শ্বেততন্তুময় তরুণাস্থি বলি, পীততন্তুময় তরুণাস্থি বলি, তাই না? আরেকটা কি বলি ভাই? আরেকটা বলি হচ্ছে আমরা যে আরেকটা হচ্ছে তোমার হায়ালিন তরুণাস্থি। কেমন? তাহলে কি কি হলো তাহলে দেখো তো। একটা হচ্ছে হায়ালিন তরুণাস্থি, ওকে, আরেকটাকে আমরা বলি হচ্ছে সরি, একটা হচ্ছে হায়ালিন তরুণাস্থি, একটা ইলাস্টিক বা তোমার হচ্ছে এটাকে বলে হচ্ছে নমনীয় তরুণাস্থি, ইলাস্টিক তরুণাস্থি, আর এটাকে বলে হচ্ছে ফাইব্রাস বা শ্বেততন্তুময় তরুণাস্থি। 3 ধরনের তরুণাস্থি আমাদের রয়েছে। তার মধ্যে মনে রাখবে এপিগ্লোটিসটা হচ্ছে কি? ইলাস্টিক তরুণাস্থি। কেমন? এটা হচ্ছে ইলাস্টিক তরুণাস্থি। ওকে, যখন সপ্তম অধ্যায়ে পড়বা অস্থির পরে তরুণাস্থির পাঠটা পড়বা, সেখানে অবশ্যই তোমাকে কিন্তু কি এই তরুণাস্থির প্রকারভেদ পড়তে হবে। সেখানে তো অবশ্যই তোমাকে জানতে হবে যে এপিগ্লোটিস হচ্ছে ইলাস্টিক বা নমনীয় তরুণাস্থির ভিতরে পড়ে। বুঝতে পারছি? আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা, যে পরবর্তীতে আমরা বহুপদী সন্দেহসূচক কোশ্চেনে যাব, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের বোর্ডের জন্য। দেখো এখানে বেসিক্যালি হচ্ছে কঠিন কোশ্চেনগুলো উল্লেখ করা আছে। তার মধ্যে একটা কুমিল্লা বোর্ড 2017 একটা কোশ্চেন আছে, দেখি কি আসছিল এখানে, যে রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে, আচ্ছা ফাইন, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে রক্তে কি হবে? দেখো আমাদের রক্তে যদি আমাদের যে রক্তের উপাদানগুলো যদি তারতম্য হয়, স্পেশালি রাসায়নিক উপাদানের তারতম্য হলে কারা উদ্দীপ্ত হয়? আমাদের যে কেমো রিসেপ্টর থাকে তারা উদ্দীপ্ত হবে, তাই না? তো রক্তে যদি আমাদের ইয়ার পরিমাণ বেড়ে যায় তাহলে হচ্ছে কি হবে? এক নম্বর হচ্ছে কেমো রিসেপ্টর গুলো উদ্দীপ্ত হবে। ওকে ফাইন। তারপর দেখো তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে রক্তে, তাহলে কার্বন ডাইঅক্সাইড তোমার বের করতে হবে। বের করতে হলে কি করতে হবে? বেশি পরিমাণে শ্বাস নিতে হবে, শ্বাসকার্যের গতিবেগটা বাড়াইতে হবে। ওকে, বাট এখানে 2 নম্বরে বলা আছে কি প্রশ্বাস কমে যায় না ভাই, কমে না, প্রশ্বাস কি হবে ভাই? বেড়ে যাবে যদি তোমার রক্তে অক্সিজেনের কি সরি রক্তে কি কার্বন ডাইঅক্সাইড আধিক্য হয়ে যায়। ওকে, তারপর দেখি তো কি রয়েছে, এনজাইম ও প্রোটিন দরকার। হ্যাঁ, রক্তে যদি প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে প্রচুর পরিমাণে কার্বনিক অ্যাসিড হবে, দেহের একটা সাম্য অবস্থা নষ্ট হয়ে যাবে,
ফলে এদের এনজাইম ও প্রোটিনগুলো ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে আনসার হবে কি 1 এবং 3, 1 এবং 3 রয়েছে খ নম্বরে, দ্যাট মিন্স আনসার হচ্ছে আমাদের খ নাম্বারটা। বুঝতে পারছি? ওকে, আচ্ছা পরে আমরা হচ্ছে 30 নম্বর কোশ্চেনে দেখি অ্যালভিউলাস। ওকে ফাইন, অ্যালভিউলাস কি বলছে, সেটা কি ফুসফুসের গঠন ও কার্য একক। ওকে ফাইন, আমরা জানি অ্যালভিউলাস ফুসফুসের গঠন ও কার্য একক। ওকে, তারপর দেখি তো 30-এর 2 নম্বর অপশনটা কি রয়েছে। 2 নম্বর অপশনটা রয়েছে হচ্ছে প্রাচীরে কোলাজেন তন্তু থাকে। হ্যাঁ অবশ্যই অ্যালভিউলাসের প্রাচীরে দুই ধরনের তন্তু থাকবে, একটা হচ্ছে কোলাজেন ফাইবার থাকবে আর হচ্ছে ইলাস্টিক ফাইবার থাকবে। কি বললাম ভাই, কোলাজেন তন্তু থাকবে আর ইলাস্টিক তন্তু থাকবে হচ্ছে আমাদের ফুসফুসের প্রাচীরে। ওকে, তারপর দেখো তো ফুসফুস জীবাণু ধ্বংস করে, অ্যালভিউলাস জীবাণু ধ্বংস করে। হ্যাঁ অবশ্যই অ্যালভিউলাস জীবাণু ধ্বংস করে, কিসের মাধ্যমে বলতো, অ্যালভিউলাস এক ধরনের ম্যাক্রোফেজ অবস্থান করে। কি থাকে বলতো, অ্যালভিউলাসে ম্যাক্রোফেজ থাকে। ওকে, অ্যালভিউলাসে ম্যাক্রোফেজ থাকে। এখন বলতো অ্যালভিউলাসের ম্যাক্রোফেজের নাম কি, যারা এসএসসি 24 এর জানো একটু জানিও তো আমাকে। অ্যালভিউলাসের ম্যাক্রোফেজের নাম কি, অ্যালভিউলাসের ম্যাক্রোফেজের নাম হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। কি বলে এটাকে ভাই, এটাকে বলা হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। বুঝতে পারছি, অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা তাহলে আমরা বললাম যে ফুসফুসে না, নট অনলি ফুসফুস, আমাদের সারা দেহের প্রত্যেকটা অঙ্গের নিজস্ব ডিফেন্সিভ সিস্টেম রয়েছে, এটাকে আমরা বলি সেকেন্ড লাইন অফ ডিফেন্স, যেখানে কাজ করবে হচ্ছে ম্যাক্রোফেজ গুলো। ওকে, ম্যাক্রোফেজ গুলো কি, এরা হচ্ছে বেসিক্যালি আমাদের এক ধরনের শ্বেত রক্তকণিকা। ওকে, আর ম্যাক্রোফেজ এক এক অঙ্গে অবস্থানে করেন, তার নাম এক একটা হয়। যেমন ফুসফুসে যখন অবস্থান করতেছে সেটাকে আমরা বলতেছি অ্যালভিউলার ম্যাক্রোফেজ। এখন বলতো ম্যাক্রোফেজ কি মস্তিষ্কে থাকবে না, অবশ্যই থাকবে, সেটা কি বলবো, মাইক্রোগ্লিয়া। অ্যালভিউলাস কি তোমার কিডনিতে থাকবে না, অবশ্যই থাকবে, সেটা কি বলবো, মেসেঞ্জিয়াল সেল। এই যে ম্যাক্রোফেজ যখন তোমার যকৃত অবস্থান করবে সেটাকে আমরা কি বলবো, যকৃত অবস্থানকারী ম্যাক্রোফেজকে বলা হচ্ছে কাফার সেল, তোমরা জানো। কেমন, অস্থিতে অবস্থানকারী ম্যাক্রোফেজকে বলবো হচ্ছে কি অস্টিওক্লাস্ট সেল। ক্লিয়ার, এগুলো কিন্তু ভুল করা যাবে না, এগুলো খুবই খুবই বেসিক জিনিস, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমার কি করতে হবে, অবশ্যই জানতে হবে। ক্লিয়ার, আচ্ছা পরবর্তী তাহলে এটা আমাদের আনসারটা কি হবে, তাহলে 30 নম্বরের আনসারটা নিচ্ছি 1, 2 এবং 3, তিনটে হচ্ছে আমাদের সঠিক আনসার। ক্লিয়ার, আচ্ছা পরবর্তী 31 নম্বর কোশ্চেনটা দেখি। সারফেক্টেন্ট, আমি কিন্তু সারফেক্টেন্ট নিয়ে একটু আগে বলে আসছিলাম তাই না। সারফেক্টেন্ট হচ্ছে কি, এটা হচ্ছে ডিটারজেন্ট জাতীয় পদার্থ। কে রিলিজ করবে, কে নিঃসরণ করবে, অ্যালভিউলাসের একটা কোষ। আমরা জানি অ্যালভিউলাসে দুই ধরনের কোষ থাকে। কেমন, একটাকে বলে হচ্ছে টাইপ 1 সেল বা টাইপ 1 কোষ, আরেকটাকে বলে হচ্ছে টাইপ 2 কোষ। ওকে, টাইপ 2 অ্যালভিউলার কোষ আমরা লিখি দিই যে টাইপ 2 অ্যালভিউলার কোষ, টাইপ 2 অ্যালভিউলার কোষ, যেটা আরেকটা নাম হচ্ছে টাইপ 2 নিউমোসাইট। নিউমোসাইট টার্মটার সাথে তোমরা পরিচিত কিনা জানি না, আব্দুল আলিম স্যার বইতে পাবা যে টাইপ 2 অ্যালভিউলার কোষ, যেটা অ্যালভিউলার কোষ, সেটা কি রিলিজ করবে বলতো, সেটা হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ করবে। কেমন, টাইপ 2 অ্যালভিউলার সেল বা টাইপ 2 অ্যালভিউলার কোষগুলো সারফেক্টেন্ট রিলিজ করবে। সেটা কি করবে, সে হচ্ছে তরলের পৃষ্ঠটান কমিয়ে দিবে। হ্যাঁ, তরলের সারফেস টেনশনটাকে হ্রাস করবে। কেমন, তারপরে কি করবে, সে জীবাণু ধ্বংস করবে না ভাই, সারফেক্টেন্ট জীবাণু ধ্বংস করবে না। সে কি করবে, 23 সপ্তাহে মানব ভ্রূণে পাওয়া যাবে। হ্যাঁ আমি তখন বলে আসছি যে 23 সপ্তাহ বয়স থেকেই সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। দ্যাটস ওয়াই 23 সপ্তাহের আগে কোনো একটা ভ্রূণকে লিগেলি কি করা হয় না, পূর্ণাঙ্গ সত্তার অধিকারী হিসেবে কল্পনা করা বা গণ্য করা হয় না। কেন, যখন পর্যন্ত সারফেক্টেন্ট কোন একটা মানুষের বডিতে রিলিজ হবে না, ততক্ষণ পর্যন্ত তার কি হবে না, তার সে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না। ওকে, তার কি হবে বলতো, যদি কোনো কারণে সারফেক্টেন্ট রিলিজ না হয় বাট একটা শিশু জন্মগ্রহণ করতেছে, তাহলে সে কোন রূপ নিয়ে জন্মগ্রহণ করে, সেটাকে আমি কিন্তু তাও বলে আসছি। সেটা কি, সেটা নাম হচ্ছে আরডিএস। আরডিএস মিন্স রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা কিন্তু তোমাদের জানতে হবে। কেমন, রেসপিরেটরি, এটা তোমাদের সব বইতে নাই বাট কয়েকটা বইতে রয়েছে, একটু দেখবা এটা। হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা কখন হবে, যখন কোন একটা শিশুর এই সারফেক্টেন্টটা রিলিজ হবে না বাট সে জন্মগ্রহণ করে ফেলবে। তো আমাদের পয়েন্ট অফ কনসার্ন কোনটা, যে সারফেক্টেন্ট রিলিজ হবে কত সপ্তাহ বয়সে, 23 সপ্তাহ বয়সে। সারফেক্টেন্ট কি জাতীয় পদার্থ, এটা একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ। কি করবে, এটা সারফেস টেনশন বা পৃষ্ঠটানকে হ্রাস করবে। বুঝতে পারছি, তাহলে আনসার হবে 1 এবং 3। 1 এবং 3 হচ্ছে খ নাম্বারে, দ্যাট মিন্স আনসার হচ্ছে খ নাম্বারটা। ক্লিয়ার, আচ্ছা পরবর্তী কোশ্চেনটা আমরা যদি দেখি একটু, যে অ্যালভিউলাসের প্রাচীরের জন্য প্রযোজ্য। ওকে ফাইন, অ্যালভিউলাসের প্রাচীরের জন্য কি রয়েছে, এটা কি স্কোমাস এপিথেলিয়ামে গঠিত। হ্যাঁ, অ্যালভিউলাসের প্রাচীর অবশ্যই স্কোমাস এপিথেলিয়ামে গঠিত। দেখো এপিথেলিয়াম মানে কি বলতো ভাই, তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ে এতদিনে কিন্তু এটা জানার কথা তাই না। এপিথেলিয়াম মানে হচ্ছে আবরণী কলা বা আবরণী টিস্যু তাই না। আবরণী টিস্যুকে আমরা বলে হচ্ছে এপিথেলিয়াম, আবরণী টিস্যুকে বলে হচ্ছে আমরা এপিথেলিয়াল টিস্যু। ওকে, এটা আবার কয় ধরনের ভাই, আবরণী টিস্যু আবার 3 ধরনের তাই না। একটা হচ্ছে কি কলামনার বা আমি যদি বাংলায় বলি স্তম্ভাকার এপিথেলিয়াম, একটা হচ্ছে কলামনার বেশ স্তম্ভাকার বললাম, আমি ইংলিশটা লিখে দিচ্ছি কলামনার এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম।
ওকে, আরেকটাকে বলি হচ্ছে আমরা কিউবয়েডাল এপিথেলিয়াম বা ঘনক আকৃতির এপিথেলিয়াম। ওকে, কি বলি ভাই? কিউবয়েডাল এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম। আর 3 নম্বর যে এপিথেলিয়ামের ভাগ রয়েছে সেটাকে আমরা বলি স্কোয়ামাস এপিথেলিয়াম। কেমন? স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কোয়ামাস এপিথেলিয়াম। এখন দেখো আমি যদি এটা একটু ফিগার আঁকার চেষ্টা করি, এটা জাস্ট একটা এক্সট্রা নলেজ আর কি। স্তম্ভকার বা কলামনার এপিথেলিয়ামটা দেখতে কেমন? ওগুলো হচ্ছে এরকম অনেকটা, হ্যাঁ, একটা বেসমেন্ট মেমব্রেনের উপর অনেকগুলো বা একটা ভিত্তিঝিলের উপর অনেকগুলো কোষ থাকবে যেটি স্তম্ভের মতো বা কলামের মতো। কেমন? মাঝখানে কি থাকবে? একটা নিউক্লিয়াস থাকবে। বুঝতে পারছি? এটা হচ্ছে স্তম্ভাকার বা কলামনার এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম কোনটা? প্রথমে একটা বেসমেন্ট মেমব্রেন বা একটা ভিত্তিঝিলি থাকবে যার উপর কোষগুলো এমন ঘনক আকৃতি হবে, অর্থাৎ কোষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে সমান। বুঝতে পারছি? এটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। আর যদি তোমাকে বলে ভাই স্কোয়ামাস এপিথেলিয়াম, তাহলে কেমন? স্কোয়ামাস এপিথেলিয়াম এটা হচ্ছে মাছের আইসের মতো অনেকটা, বুঝছো? মাছের আইসের মতো, এই যে এরকম এরকম মাছের আইসের মতো কিছু এপিথেলিয়াম থাকবে যেগুলো হচ্ছে পাতলা। এখন বলো তো ভাই, এই যে পাতলা এপিথেলিয়াম থাকার সুবিধাটা কি? পাতলা হওয়ার সুবিধা কি? পাতলা হওয়ার সুবিধা হচ্ছে এখানে কি হতে পারবে? সহজেই গ্যাসীয় গ্যাসীয় বিনিময় বা গ্যাসাস এক্সচেঞ্জ হতে পারবে। কেমন? আমরা জানি আমাদের ফুসফুসে গ্যাসীয় বিনিময় হয়, অর্থাৎ আমাদের পাতলা একটা ঝিল্লি দরকার যার ভিতর দিকে হবে অক্সিজেনটা পাস করবে এবং কার্বন ডাইঅক্সাইড ভিতর থেকে বাইরে চলে আসবে। দ্যাট মিনস গ্যাসীয় বিনিময় দরকার, গ্যাসীয় বিনিময় দরকার বা কোনো বিনিময় দরকার। দ্যাট মিনস সেখানে কি থাকতে হবে? এই যে স্তম্ভাকার বা আইসের মতো যে এপিথেলিয়াম কোষগুলো রয়েছে পাতলা চিকন, সেগুলো থাকতে হবে। ওকে, তাহলে আমরা বুঝতেছি যে অ্যালভিওলাসের প্রাচীর পাতলা বা স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে গঠিত। ওকে ফাইন, এক নম্বরে ঠিক আছে। তারপরে দেখো তো সারফেক্টেন্ট ক্ষরণ করবে কি অ্যালভিওলাসের প্রাচীর? আনসার দাও তো, আমি যে একটু আগে বললাম তার ভিত্তিতে। হ্যাঁ, অ্যালভিওলাসের প্রাচীরেই থাকবে হচ্ছে সেপ্টাল কোষ। ওকে, এই দেখো টাইপ 2 অ্যালভিওলার কোষ বলছিলাম না একটু আগে, এটা কিন্তু আরেকটা নাম আছে, সেটা বলে কিন্তু সেপ্টাল কোষ। ওকে, এর আরেকটা নাম হচ্ছে কি? সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষগুলো কিন্তু অ্যালভিওলাসের প্রাচীর ঘিরে থাকবে। কেমন? অ্যালভিওলাসের প্রাচীর ঘিরে থাকবে। বেসিক্যালি টাইপ 1 অ্যালভিওলার সেল যেটা, সেটা বা টাইপ 1 অ্যালভিওলার কোষটা অ্যালভিওলাসটা গঠন করবে। তার বাইরের দিকে থাকবে হচ্ছে টাইপ 2 অ্যালভিওলার কোষ, যেটা হচ্ছে বেসিক্যালি সেপ্টাল কোষ। সেই কিন্তু কি করবে? সারফেক্টেন্ট ক্ষরণ করবে। কেমন? তারপরে কোলাজেন ও ইলাস্টিক তন্তু। আমি কিন্তু প্রিভিয়াস একটা কোশ্চেনে বলছিলাম, এই যে দেখো 30 নম্বর কোশ্চেনটা দেখো তো, এখানে খ নাম্বারে কি ছিল? প্রাচীরে কোলাজেন তন্তু থাকবে না? আমি বলছিলাম কি কোলাজেনের পাশাপাশি ইলাস্টিক তন্তু থাকবে। এটা দেখো পরবর্তী কোশ্চেন কিন্তু অলরেডি পেয়ে গেছি আমরা। কি থাকবে? কোলাজেন ও ইলাস্টিক তন্তু থাকবে। এখন ভাই কেন ইলাস্টিক তন্তু থাকতে হবে বলো তো ভাই? কেন ইলাস্টিক তন্তু থাকতে হবে আমাদের ফুসফুসে? আমাদের ফুসফুসে একটা টেন্ডেন্সি কি, তুমি ফুসফুসটাকে সংকুচিত করলা, তার আবার কি হইতে হবে? তারাও প্রসারিত হইতে হবে না? ওকে, এখন একটা জিনিসকে সংকুচিত করলে কখন সেটা প্রসারিত হবে? যদি তার মাঝে কি থাকে? ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা থাকে। দ্যাট মিনস এই স্থিতিস্থাপকতা দেওয়ার জন্য তোমাকে সেখানে ইলাস্টিন তন্তু দিতে হবে। তাহলে আনসারটা কি হবে? 32 নম্বর আনসারটা হবে 1, 2 এবং 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? ওকে, পরবর্তী 33 নম্বর কোশ্চেনটা দেখি, শ্বসনে সাহায্য করে কোনটা? দেখি কি সাহায্য করে? ডায়াফ্রাম। ওকে ফাইন, কেন? ডায়াফ্রাম কি করে? আমাদের বক্ষ এবং উদর গহ্বরকে পৃথক রাখে। ডায়াফ্রাম যখন সংকুচিত হবে তখন নিচের দিকে নামে ফুসফুসের আয়তনটা বাড়িয়ে দিবে। দ্যাট মিনস ডায়াফ্রাম আমাদের শ্বসনে সাহায্য করতেছে। পরে দেখো ট্রাকিয়া। হ্যাঁ, ট্রাকিয়া শ্বসনে কিভাবে সাহায্য করবে বলো তো? ট্রাকিয়া কি করবে? ট্রাকিয়া হচ্ছে আমাদের স্বরযন্ত্র থেকে বাতাসটা ব্রঙ্কাস পর্যন্ত নিয়ে যাবে, তাই না? এই যে মাঝখান দিয়ে আমাদের এয়ার প্যাসেজ বা পাইপ যেটা রয়েছে সেটা কিন্তু ট্রাকিয়া। তার মানে ট্রাকিয়া শ্বসনে সাহায্য করবে কিসের মাধ্যমে? বায়ু পরিবহনের মাধ্যমে। ক্লিয়ার? পরবর্তী অপশনটা দেখো, ইন্টারকোস্টাল পেশি। এখন যারা ইন্টারকোস্টাল পেশি সম্পর্কে জানো না তাদের বলে রাখি, দেখো কোস্টাল মানে কি বলতো? কোস্টাল কথাটার মিনিং হচ্ছে আমাদের কি? পরশুকা বা আমাদের পাঁজরের অস্থি জাতীয় কোনো কথাকে বলি আমরা হচ্ছে কোস্টাল। ওকে, আমি যদি তোমাদের একটা একটা যদি চিত্র দেখানোর চেষ্টা করছি, ভালো কথা, আমি একটা চিত্র দিয়ে দেখাই তাহলে আরো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি যদি একটা চিত্র দিয়ে দেখাইতে চাই তোমাদের, দেখো ওয়েট, আমি ইন্টারকোস্টাল পেশি একটা চিত্র দিয়ে দেখাই। আচ্ছা, ওকে, তো ইন্টারকোস্টাল পেশি যদি আমি একটা চিত্র দেখাইতে চাই, ইন্টারকোস্টাল পেশির আচ্ছা, ইন্টারকোস্টাল পেশি একটা যদি আমরা চিত্র দেখাই, দেখো এই যে আচ্ছা, এই যে দেখো আমরা একটা একটা জাস্ট নরমাল একটা ফিগার ওপেন করলাম আমরা, দেখো আশা করি দেখতে পাচ্ছ, তাই না? ওকে, আচ্ছা, এই যে এটা এই বিষয়টা সুন্দর বোঝা যাচ্ছে। ওকে, এটা একটু ডাউনলোড করে নিচ্ছি। ওকে, দেখো এই চিত্রটা একটু খেয়াল করো তো, এই চিত্রে কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এই চিত্রে দেখা যায়, দেখো এই যে এগুলো হচ্ছে আমাদের কোস্টাল, কি বলে এটাকে? এই যে দেখো, এই যে এই পার্টগুলো, এগুলো হচ্ছে আমাদের রিপস, তাই না? এখানে এই পিছন দিয়ে থাকবে হচ্ছে রিপস। রিপস থাকবে, তাই না? রিপস মানে কি? আমাদের রিপস মানে হচ্ছে আমাদের প্রস্রুপাগুলো থাকবে। ওকে, ধরো এই চিত্রটা আরেকটা ভালো চিত্র, এই যে এখানে দেখি আমরা আমরা যদি এই চিত্রটা একটু দেখার চেষ্টা করি। ওকে, এই চিত্রটা দেখো। আচ্ছা, আচ্ছা, এই চিত্রটা যদি একটু দেখার চেষ্টা করি, এটা যদি বড় করে দেখা যাচ্ছে না। ওকে,
আচ্ছা, এই চিত্রটা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো তো এখানে কি পাবো আমরা, এখানে পাবো হচ্ছে বিভিন্ন ধরনের এই যে রিবস গুলোকে দেখতে পাচ্ছ, এখানে রিবস গুলোকে দেখতে পাচ্ছ, পরশুকা গুলো, এই যেগুলো হচ্ছে পরশুকা, তাই না? এই যে পরশুকার মাঝখানে যে স্পেসটা, ফাঁকা জায়গাটা, সেটাকে আমরা বলবো ইন্টারকোস্টাল স্পেস। আর ইন্টারকোস্টাল স্পেসের ভিতরে কিছু পেশি থাকবে, সেগুলো বলবো ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশিগুলো কি করে ভাই? এই ইন্টারকোস্টাল যে পেশি রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কিসের সাথে সংশ্লিষ্ট থাকবে বলতো? ইন্টারকোস্টাল পেশিগুলো আমাদের শ্বসন কার্যের সাথে সংশ্লিষ্ট থাকবে। কিভাবে? আমরা জানি আমরা যখন শ্বাস প্রশ্বাস নিব তখন আমাদের কি হবে বলতো? যখন ভাই আমরা শ্বাস প্রশ্বাস নিব তখন আমাদের যে তখন হচ্ছে আমাদের বক্ষপিঞ্জটাকে প্রসারিত করতে হবে। প্রসারিত করার জন্য বক্ষপিঞ্জকে টেনে উপরের দিকে তুলতে হবে। আর বক্ষপিঞ্জকে টেনে উপরের দিকে তোলা বা প্রসারণ করার কাজটা করবো হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। কেমন? তাহলে হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল পেশিটাও কি করবে? আমাদের শ্বসনে সাহায্য করবে, ট্রাকে সাহায্য করবে, ডায়াফ্রামে সাহায্য করবে। তাহলে আনসার দিব আমরা 1, 2 এবং 3। বুঝতে পারছি? আনসার দিব কি 1, 2 এবং 3। ওকে, আচ্ছা, এখন এখান থেকে একটা কোশ্চেন আসে। এই যে দেখো ডায়াফ্রাম, ডায়াফ্রাম কিন্তু একটু পেশিবহুল অর্গান, তাই না? ডায়াফ্রাম আর এই যে ইন্টারকোস্টাল পেশি, এই দুইটাকে একত্রে আমরা কি বলি? একত্রে আমরা আরেকটা টার্ম দিয়ে ডিফাইন করি, সেটা হচ্ছে শ্বাস পেশি। সেটা হচ্ছে কি বলি? এই শ্বাস পেশি। ক্লিয়ার? আচ্ছা, তখন এটা কি দেখা যায় নাই? আশা করি দেখা গিয়েছে। আমি যে স্ক্রিন শেয়ার করেছিলাম। ওকে, আচ্ছা, তাহলে এই যে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি, এই দুটোকে আমরা একত্রে বলতেছি হচ্ছে শ্বাস পেশি। কেন? কারণ এই দুটো পেশি আমাদের কিসের সাথে সংশ্লিষ্ট থাকবে? শ্বসন কার্যের সাথে সংশ্লিষ্ট থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তো পরবর্তী পার্টে যদি আমি একটু যাই, পরবর্তী পার্টটা কি রয়েছে দেখো। পরবর্তী পার্টটা রয়েছে হচ্ছে, আচ্ছা, 34 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি, যে উপরের চিত্রে অঙ্গটির কাজ কি? কোন অঙ্গ বলতে এখানে বোঝাচ্ছি বলতো? উপর চিত্রে কোন অঙ্গটা রয়েছে? এখানে ফুসফুস রয়েছে, তাই না? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফুসফুস। আচ্ছা, ফুসফুসের কাজ কি? ফুসফুস কি রোগ প্রতিরোধের সাথে সংশ্লিষ্ট? সে কি ভারসাম্য রক্ষা করবে? সে কি গ্যাসের পথে বিনিময় করবে না হরমোন নিঃসরণ করবে? খুব সহজে বুঝতেছি, ফুসফুসের প্রধান কাজ হচ্ছে সে গ্যাসীয় বিনিময় করবে। সে কি করবে ভাই? আমাদের গ্যাসীয় বিনিময় করবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি। নিচের চিত্রটি লক্ষ্য করে দুটি প্রশ্ন উত্তর। ওকে, ফাইন। চিত্র কি রয়েছে? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, সে কি করলো? পানির সাথে মিশে তৈরি করলো কি? কার্বনিক অ্যাসিড। ওকে, কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে তৈরি করলো কার্বনিক অ্যাসিড। ওকে, যেটা কি থাকবে? হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট। ওকে, ফাইন। সেটা আবার আবার এতে গেল। ওকে, তো দেখি এর আয়নিক সমতা রক্ষার্থে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকা প্রবেশ করে কোনটি? আচ্ছা, দেখো তো এখানে কি চিত্রটার কথা বলা রয়েছে। বি এনভায়রনমেন্টে কি? এটা হচ্ছে আমাদের কোষ, আর এ এনভায়রনমেন্ট হচ্ছে প্লাজমা, তাই না? আচ্ছা, আর এই যে ভিতরে পার্টটা দেখো তো, আরবিসি নিয়ে চিহ্নিত করে দিচ্ছে না? আরবিসি। ওকে, তো তোমাকে বলছে এর আয়নিক সমতা রক্ষায়, অর্থাৎ আমাদের প্লাজমাতে, অর্থাৎ আমাদের রক্তে আয়নিক সমতা রক্ষা করার জন্য, আয়নিক সমতা রক্ষা করার জন্য লোহিত কণিকায় প্রবেশ করবে কোনটা? সরি, আচ্ছা, এতে আয়নিক সমতা রক্ষা করার জন্য বাইরে থেকে লোহিত রক্তকণিকা প্রবেশ করবে কোনটা? খুবই সহজ একটা কোশ্চেন। আর একদিক দিয়ে বলতে গেলে সহজ, একদিক দিয়ে বলতে গেলে একটু টাফ কোশ্চেন। কেমন? তো কোনটা প্রবেশ করবে ভাই? এটাকে প্রবেশ করবে হচ্ছে ক্লোরাইড। কেন ক্লোরাইড প্রবেশ করবে? দেখো, তোমরা ইন্টারমিডিয়েটে যারা পড়ছো, অধ্যায়টা ভালো করে যারা পড়ছো, তোমরা জানো ক্লোরাইড শিফট বলে একটা কাহিনী আছে, তাই না? ক্লোরাইড শিফট বলে একটা কাহিনী আছে, ক্লোরাইড শিফট, যেটা একটা নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। পড়ছিলে কি তোমরা? যারা একটু ভালো স্টুডেন্ট বা যারা আসলে একটু আগ্রহ নিয়ে পড়ো, তারা অবশ্যই কিন্তু এটা পড়ছো, যে ক্লোরাইড শিফট বলে একটা কাহিনী আছে আমাদের বইতে। তো ক্লোরাইড শিফটটাকে দেখো, আমাদের প্রথমে কি হবে? আমাদের যে কার্বন ডাইঅক্সাইড যে ছিল, তাই না? কার্বন ডাইঅক্সাইড সেটা কার সাথে মিশবে? আমাদের যে কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ফিরে এসে আমাদের পানির সাথে মিশে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে, তাই না? কার্বনিক অ্যাসিড তৈরি করবে, H2CO3। আচ্ছা, এখন বলো, এই কার্বনিক অ্যাসিডটা তৈরি করবে, কার্বনিক অ্যাসিডটা কোথায় থাকবে বলো তো? কোথায় ঢুকবে কার্বনিক অ্যাসিডটা? কার্বনিক অ্যাসিড আবার দুইটা পার্ট হবে, তাই না? একটা হচ্ছে H+ আর হচ্ছে HCO3-। ওকে, HCO3-। এই সম্পূর্ণ পার্টটা হবে কই ভাই? এই সম্পূর্ণ কাহিনীটা হবে হচ্ছে আমাদের কোথায় হবে বলতো? এই কার্বন ডাইঅক্সাইড তৈরি কাহিনীটা কই হবে? এই কাহিনীটা হবে হচ্ছে আমাদের আরবিসির ভিতরে। বুঝছো? এই কাহিনীটা হবে কিসের ভিতরে ভাই? আরবিসির ভিতরে, বা আমাদের লোহিত রক্তকণিকার ভিতরে। এখন দেখো, তার লোহিত রক্তকণিকার ভিতরে আমরা কি পাইলাম? আমাদের বাইকার্বনেট আয়ন রয়েছে, আর হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন। ওকে, এখন এই বাইকার্বনেটটা আমাদের কি করতে হবে? লোহিত রক্তকণিকা থেকে বের করতে হবে, তাই না? বের করবো কেন? কারণ এটাকে আমরা হচ্ছে রক্তে দিব। রক্তে কেন দিব? রক্তে দিব এই কারণে যে আমাদের কি করতে হবে? রক্ত দিয়ে এই যে রক্তে দেওয়ার মাধ্যমে আমাদের আলটিমেটলি কি করতে হবে? রক্ত দিয়ে সেটাকে আমরা এক্সক্রিশন করব কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। ওকে, তো এই যে বাইকার্বনেটটা, হ্যাঁ, এই যে বাইকার্বনেটটা সেটা আমরা রক্তে দিলাম। ওকে, বাইকার্বনেটটা রক্তে দিলাম, তাহলে এখানে একটা কিসের ঘাটতি তৈরি হলো বলতো? একটা নেগেটিভ আয়নের একটা ঘাটতি তৈরি হলো না? কিসের তো ঘাটতি তৈরি হবে?
নেগেটিভ আয়নের একটা ঘাটতি তৈরি হবে। নেগেটিভ আয়নের ঘাটতি কেন তৈরি হবে? এই যে আরবিসির ভিতরে এতক্ষণ ছিল কি, এতক্ষণ একটা নেগেটিভ আয়ন ছিল, সেটা যখন তুমি রক্তে দিয়ে দিছো, রক্ত যখন বাইকার্বনেটে চলে আসছে বা প্লাজমায় চলে আসছে, রক্তরসে চলে আসছে, তখন এই নেগেটিভ আয়নের ঘাটতিটা পূরণ করার জন্য রক্তরস থেকে একটা ক্লোরাইড আয়ন প্রবেশ করবে। রক্তরস থেকে আরবিসির ভিতরে, এই আরবিসির ভিতরে কি করবে? একটা ক্লোরাইড আয়ন প্রবেশ করবে। তাহলে দেখো তো কি হচ্ছে, এই যে বাইকার্বনেট বের হওয়ার কারণে রক্তের ভিতরে ক্লোরাইড আয়ন প্রবেশ করতেছে, অর্থাৎ ক্লোরাইডের এক্সচেঞ্জ হচ্ছে, যেটাকে আমরা বলবো যে ক্লোরাইড শিফট, যেটা একটা নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। কেমন? আচ্ছা, তাহলে আনসার কি হবে? তাহলে প্লাজমা থেকে লোহিত রক্তকণে প্রবেশ করে কোনটা প্রবেশ করবে? ক্লোরাইড প্রবেশ করবে। কেমন? কেন? ওই যে আমাদের বাইকার্বনেট আয়ন যে বের হলো, দ্যাট মিন্স একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে বা ঋণাত্মক চার্জের ঘাটতি তৈরি হয়েছে, সেটাকে ফিল আপ করার জন্য আমাদের ক্লোরাইড আয়নটা আমাদের প্লাজমা থেকে কোথায় প্রবেশ করবে? আরবিসি বা লোহিত রক্তকণের ভিতরে প্রবেশ করবে, যেটাকে আমরা বলবো ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। বুঝতে পারছি? আচ্ছা, পর 36 নম্বর কোশ্চেনটা দেখি। বি চিহ্নিত যৌগটি প্রাণী কোষে কোথায় উৎপন্ন হয়? তো দেখি বি চিহ্নিত যৌগ কোনটা আছে এখানে? বি চিহ্নিত যৌগ মিন্স হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন বলো তো কার্বন ডাই অক্সাইড কোথায় তৈরি হবে? এর চেয়ে সহজ কোশ্চেন কি হতে পারে? কার্বন ডাই অক্সাইড কোথায় তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে হচ্ছে যেখানে আমাদের শ্বসন হবে। এখন তুমি বলো ভাই আমাদের শ্বসন কোথায় হবে? কেন শ্বসন কোথায় হবে? শ্বসন হবে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে, তাই না? আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে আমার শ্বসন হয়, আর শ্বসনের ফলে কি তৈরি হয়? কোষীয় শ্বসনের ফলে উপজাত হিসেবে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাই না? তাহলে মাইটোকন্ড্রিয়াতে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, 37 নম্বর কোশ্চেনটা। উদ্দীপকের পি চিহ্নিত অংশটির নাম কি? পি চিহ্নিত অংশ কোনটা? এই যে এটা হচ্ছে পি চিহ্নিত অংশ, তাই না? এটা হচ্ছে পি চিহ্নিত অংশ। এখন বলতে পি চিহ্নিত অংশের নাম কি? যারা আসলে এটা পড়েছো যে শ্বসনের টোটাল গতিপথটা যারা চিত্র সহ পড়েছো, তাদের কাছে কিন্তু এটা ক্লিয়ার থাকার কথা, তাই না? এই পি চিহ্নিত অংশের নাম কি? এই পি চিহ্নিত অংশের নাম হচ্ছে কি ভাই? এটা হচ্ছে ব্রঙ্কিউল। এটা হচ্ছে ব্রঙ্কিউল। কেন ব্রঙ্কিউল? আমরা যদি একটু আমাদের মেইন ফিগারটা দেখি, দেখো তো কি রয়েছে। এটা কি? এই পার্টটুকু কি? এটাকে বলবো হচ্ছে আমরা ট্রাকিয়া। এটা কি বলবো ভাই? ট্রাকিয়া। ট্রাকিয়া জানি ভাগ হয়ে কি তৈরি করে ভাই? দুইটা কি তৈরি করে? ট্রাকিয়া ভাগ হয়ে দুইটা হচ্ছে ব্রঙ্কাস তৈরি করে, তাই না? দুইটা হচ্ছে ব্রঙ্কাস তৈরি করে। ওকে, ব্রঙ্কাস তৈরি করে। তো এই ব্রঙ্কাস গুলো আবার কি হয়? ব্রঙ্কাস গুলো আবার ভাগ হয়। ভাগ হয়ে ব্রঙ্কাসের মধ্যে প্রথমটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ড সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, এবং তারপরে আলটিমেটলি টারশিয়ারি ব্রঙ্কাসের পরে এই যে অংশটা তৈরি করে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কিওল। যেটাকে কি বলি ভাই? ব্রঙ্কিওল। অবশ্যই তোমার বইয়ের যে শ্বসনের গতিপথের চিত্রটা আছে, যে ফ্লো চার্টটা আছে, সেটা দেখলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তাহলে পি চিহ্নিত অংশ কোনটা? ব্রঙ্কিওল। তোমাকে যদি এখানে চিহ্নিত করে দিত, এটা চিহ্নিত করে দিত, তাহলে কি বলতাম ভাই? ব্রঙ্কাস। এটা চিহ্নিত করে দিলে কি বলতাম? ট্রাকিয়া বলতাম। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী 38 নম্বর কোশ্চেনটা দেখি। উদ্দীপকের কিউ চিহ্নিত অংশে, ওকে, কিউ চিহ্নিত অংশ ফাইন। কিউ চিহ্নিত অংশ কোনটা? এই যে এটা, তাই না? এখানে কিউ চিহ্নিত অংশটা কি বলতো? থলের মতো অংশ না? দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের অ্যালভিউলাস, তাই না? এটা হচ্ছে অ্যালভিউলাস। এখন আমাকে বলো ভাই, অ্যালভিউলাসে কি থাকে? অ্যালভিউলাসে কি থাকে? আমি কিন্তু অলরেডি বলে আসছি, তাই না? স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। হ্যাঁ, অ্যালভিউলাসে কি থাকে? স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। কেন? কারণ স্কোয়ামাস এপিথেলিয়ামকে কি করতে হবে ভাই? স্কোয়ামাস এপিথেলিয়ামকে কেন থাকবে স্কোয়ামাস এপিথেলিয়াম? কারণ এখানে গ্যাসীয় বিনিময় হবে, আর স্কোয়ামাস এপিথেলিয়ামটা যেহেতু অনেক পাতলা, সেখানে গ্যাসীয় আদান প্রদানটা খুব সহজেই ঘটে। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী দেখি তো অপশনটি কি রয়েছে। সেখানে সারফেক্টের নিঃসরণ করবে। হ্যাঁ, অ্যালভিউলাস থেকে সারফেক্টের নিঃসরণ হয়, তাই না? কারণ অ্যালভিউলাসের টাইপ 2 অ্যালভিউলাস সেল থাকে, যেটা কি নিঃসরণ করে? সারফেক্টের নিঃসরণ করে। পরে গ্যাসীয় বিনিময় ঘটে। হ্যাঁ, অ্যালভিউলাসে গ্যাসীয় বিনিময় ঘটবে ডেফিনেটলি। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে আমাদের 1, 2 এবং 3 নাম্বারটা। বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন রয়েছে থাকলে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই কমেন্টগুলো চেক করে আনসার দেওয়ার চেষ্টা করব। কেমন? কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। আচ্ছা, ওকে। তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, যে নিচের উদ্দীপকটি পড়ে দুটি প্রশ্ন উত্তর দাও। ওকে ফাইন। উদ্দীপক কি রয়েছে? সুজন নিয়মিত ধূমপান করে, যেটা আসলে কখনোই ভালো না। কোনো নিয়মিত ধূমপান করাটা আসলে কি কখনোই ভালো না। কিন্তু কয়েকদিন ধরে সে প্রায় অসুস্থ থাকছে। ডাক্তারের নিকট গেলে ডাক্তার তাকে দেখে বিভিন্ন সমস্যার কথা জানালেন। তিনি আরো বললেন সুজন এখনই ধূমপান ত্যাগ না করলে ভবিষ্যতে তাকে মারাত্মক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। ওকে ফাইন। তো কি রয়েছে দেখি আমাদের আনসারে, উদ্দীপকে কি রয়েছে? কোশ্চেনটা কি রয়েছে? কোশ্চেনটা রয়েছে উদ্দীপকের উপাদান ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী। উদ্দীপকের উপাদান ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত যে পদার্থ থাকে, অর্থাৎ উদ্দীপক উপাদান বলতে কোনটা? ধূমপান। ধূমপানে কি থাকে ভাই? সিগারেট, তাই না? সিগারেট। আচ্ছা, সিগারেটে কি থাকে বলতো? ক্যান্সার সৃষ্টিকারী কোন উপাদানটা থাকে সিগারেটে? খুবই সহজ একটা কোশ্চেন, তাই না? সবারই জানা উচিত, একদম মেডিকেল নন মেডিকেল সবারই জানা উচিত, বা তোমার যে সায়েন্সের স্টুডেন্ট বলো বা আর্টস সিস্টেম, সবারই কিন্তু এটা ইন জেনারেল জানা উচিত। কেন? সবাই হচ্ছে কি বাচ্চার তাগিদে জানতে হবে। ওকে, তো কি বললাম ভাই, যে ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী কোন উপাদানটা থাকে? ফুসফুসে, অর্থাৎ
ধূমপানের মাধ্যমে ক্যান্সার সৃষ্টিকারী কোন উপাদান পাওয়া যায়? পাওয়া যাচ্ছে নিকোটিন, পাওয়া যাচ্ছে টার। কেমন? নিকোটিন এবং টার দুইটা হচ্ছে কি কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। কেমন? কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। দেখো আমাদের ধূমপান অর্থাৎ সিগারেটে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড থাকলেও সেটা কিন্তু কি করতে পারে না? ক্যান্সার সৃষ্টি করতে পারে না। তুমি কিন্তু ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ চাইছে, তাহলে কি আনসার দিতে হবে? 2 এবং 3, অর্থাৎ গ নাম্বারটা। এখানে কিন্তু আবেগের বশে যে 1 2 3 আনসার দিয়ে দিও না। কেমন? আচ্ছা, 45 নম্বর কোশ্চেনটা দেখো, উদ্দীপক অনুযায়ী সুজনের যে সমস্যা হতে পারে তা হলো, অর্থাৎ দীর্ঘদিন ধূমপানের কারণে সুজনের কি সমস্যা হতে পারে বলতো ভাই? তার অ্যালভিওলাই নষ্ট হতে পারে। ওকে ফাইন, ঠিক আছে, অতিরিক্ত ধূমপানের ফলে অ্যালভিওলাই নষ্ট হতে পারে। ফুসফুসের অন্তঃপ্রাচীরে সিলিয়া অবসর, হ্যাঁ এটা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম। দেখো আমাদের ফুসফুসের এবং আমাদের যে যে রয়েছে, যে আমাদের কি বলে এটাকে, ফুসফুস ছাড়াও আমাদের যে শ্বাসনালীটা রয়েছে সে অন্তঃপ্রাচীরে কি থাকে? সিলিয়া থাকে। কি থাকে? সিলিয়া থাকে। কোষগুলো আসলে এমন, এই যে এমন, হ্যাঁ এমন কিছু সিলিয়া থাকে এখানে। এই সিলিয়ার কাজ কি বলতো? তোমার শ্বাস প্রশ্বাসের সাথে যদি এই যে সুতার মতো পার্ট হচ্ছে সিলিয়া, হ্যাঁ এগুলো হচ্ছে সিলিয়া। সিলিয়ার কাজটা কি বলতো? তোমার শ্বাস প্রশ্বাসের সাথে যদি তোমার কোনো ধূলিকণা বা অন্য কোনো উপাদান চলে যায় যেটা তোমার দেহের জন্য অ্যাকসেপ্টেবল না, সেটা কি করবে? এই সিলিয়াগুলো আন্দোলিত হয়ে সেটা দেহের বাইরে সে বের করে দিবে। কেমন? তো এই যে দীর্ঘদিন ধরে ধূমপানের কারণে সিলিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, পরে থেকে এক্স রে ফিল্ম সাদা হয় না ভাই, একটু খেয়াল রাখবা। ধূমপানের কারণে কি এক্স রে ফিল্ম সাদা হয়? একটু জানিও তো আমাকে। হ্যাঁ ধূমপানের কারণে এক্স রে ফিল্ম সাদা হয়, এটা হচ্ছে কারেক্ট আনসার। কেমন? একটা অধূমপায়ী আর ধূমপায়ীর যদি আমরা দুটি এক্স রে চিন্তা করি, তাহলে যে ধূমপান করবে তার কি হবে? তার কি হবে? তার ফুসফুসে পানি জমার একটা প্রবণতা থাকবে, আর পানি জমলে সেই ফিল্মটা কেমন হবে? এক্স রে ফিল্মটা সাদাটে হবে। কেমন? আর নর্মাল এক্স রে ফিল্মটা কেমন হতে হবে বলতো? নর্মাল এক্স রে ফিল্মটা হবে কেমন? নর্মাল এক্স রে ফিল্মটা হবে ব্ল্যাক বা টোটালি কালো থাকবে। বুঝতে পারছি? তাহলে আনসার হচ্ছে কি 1 2 এবং 3 কে আমরা আনসার নিব। কেমন? 1 2 এবং 3 আমরা আনসার নিব। ওকে, তার পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা। 41 নম্বর কোশ্চেনটা, উদ্দীপকের এ চিহ্নিত স্থানে বিদ্যমান তরলের নাম কি? এটা কিন্তু অলরেডি বলে আসছিলাম। এ কি ভাই? দেখো তো, এই যে ফুসফুসে আবরণ না, আবরণ, দ্বিস্তরী আবরণ দেখতে পাচ্ছ? আচ্ছা, এই যে দুইটা আবরণ, তার মাঝখানে যে অংশটা অর্থাৎ যে গহ্বরটা, সেখানে কি থাকবে? একটা তরল থাকবে। কেন থাকবে বলছিলাম? কারণ সেখানে কি তরল না থাকলে কি হবে? ফুসফুসটা যেহেতু তোমার সংকোচন প্রসারণ হচ্ছে, তার মানে সেখানে ঘর্ষণের ফলে কি হতে পারে? ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতিটাকে প্রিভেন্ট করার জন্য সেখানে কি থাকতে হবে? সেখানে হচ্ছে তোমার একটা তরল থাকতে হবে। কি হিসেবে? লুব্রিকেন্ট হিসেবে। কেমন? আচ্ছা, তো কি তরল থাকবে বলি তো? সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে সেরাস ফ্লুইড। সেটা কি বলি ভাই? সেরাস ফ্লুইড। কেমন? সেটা বলি সেরাস ফ্লুইড। এটা কিন্তু অলরেডি আমি বলে আসছি। এখন বলতো পেরিকার্ডিয়াল ফ্লুইড কই থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড কই থাকে? থাকে হচ্ছে পেরিকার্ডিয়াম যে থাকে, পেরিকার্ডিয়ামে যে দুইটা লেয়ার থাকে, পেরিকার্ডিয়ামের যে দুইটা স্তর থাকে, আমরা জানি হার্টের আবরণ বা হৃৎপিণ্ডের আবরণটা হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামের যে দুইটা স্তর থাকে, বাইরেটা হচ্ছে তন্তুময় পেরিকার্ডিয়াম, ভেতরটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এই দুইটা পেরিকার্ডিয়ামের মাঝখানে থাকবে হচ্ছে কি? দুইটা লেয়ারের মাঝখানে থাকবে হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াল ফ্লুইড। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কই থাকবে বলতো? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড যেটাকে আমরা অষ্টম অধ্যায়ে পাবো, সিএসএফ বলি আমরা এটাকে, সিএসএফ। এটা কোথায় থাকবে বলতো? এটা থাকবে হচ্ছে মস্তিষ্কের আবরণের মাঝে, মস্তিষ্কের আবরণে, অর্থাৎ মেনিনজাসে, মস্তিষ্কের আবরণ, মস্তিষ্কের বা ও সুষুম্নাকাণ্ডের আবরণে, মস্তিষ্কের ও সুষুম্নাকাণ্ডের আবরণ। এখন বলো তবে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণকে আমরা কি বলি? মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণকে বলি হচ্ছে আমরা কি? আবরণে থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে মেনিনজেস। এই মেনিনজেসের মাঝে কেমন? মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের আবরণ অর্থাৎ মেনিনজেস। এই মেনিনজেসের আবার দুইটা লেয়ার থাকবে, তাই না? এই যে মেনিনজেসের স্তরগুলো মাঝখানে থাকবে কি? স্তরগুলো মাঝখানে থাকবে। আসলে মেনিনজেসের টোটালি হচ্ছে 3-4টা লেয়ার। তার মধ্যে হচ্ছে আমাদের একটা স্তরকে বলি আমরা সাব অ্যারাকনয়েড স্পেস, একটা ফাঁকা জায়গা রয়েছে, সেখানে সাব অ্যারাকনয়েড স্পেসে থাকবে হচ্ছে আমাদের এই সিএসএফটা থাকবে। কেমন? সে কি করবে? সে কাজও সেম। কি করবে ভাই? এই যে এর মতো যে ঘর্ষণটাকে প্রিভেন্ট করবে, ড্যামেজটাকে প্রিভেন্ট করবে। কেমন? আচ্ছা, পরে দেখি তো কি রয়েছে। আচ্ছা, তাহলে প্লাজমা ফ্লুইড। প্লাজমা ফ্লুইড কি? প্লাজমা ফ্লুইড হচ্ছে আমাদের রক্তরস। ওকে, তো এটা আনসার হচ্ছে না। আমাদের বলছে দুইটা ফুসফুসে লেয়ারের মাঝখানে কি থাকে? আনসার কি হবে? সেরাস ফ্লুইড থাকে। কেমন? সেরাস ফ্লুইড থাকে। বুঝতে পারছি? বা প্লুরাল ফ্লুইড যেটাই বলো তুমি, এটা হচ্ছে আনসার। আচ্ছা, পরে 42 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, উদ্দীপকে বি চিহ্নিত অংশটি। ওকে ফাইন, বি চিহ্নিত অংশ কোনটা? এই যে দেখো বি চিহ্নিত অংশ দ্বারা। ওকে ফাইন, কি বলেছে? আংটির মতো তরুণাস্থি। হ্যাঁ, বি চিহ্নিত অংশ কি থাকে? এরকম আংটির মতো সি শেপে তরুণাস্থি থাকে। কেমন? সামনে টুক ভর্তি থাকে, বাট পিছনের পাটটা কি থাকে? তরুণাস্থি ফাঁকা থাকে। কয়টা থাকে তোগুলো বলতো? 16 থেকে 20টা এরকম তরুণাস্থি থাকে। ওকে ফাইন, তাহলে এ নাম্বারটা আমরা আনসার নিলাম। দেখি তারপরে বি নাম্বারটা দেখি। বায়ুথলি অবস্থায়, বায়ুহীন অবস্থায় চুপসে যায় না। হ্যাঁ, যখন ট্রাকিয়াতে বায়ু না থাকে
ট্রাকেটা ফাঁকা থাকে, যেহেতু সেখানে তরুণাস্থি থাকে, দ্যাট মিনস ট্রাকেটা কি হবে না, কখনোই কলাপস করবে না। তরুণাস্থিটা কি করবে, সে একটা নির্দিষ্ট শেপ বজায় রাখবে। কেমন, তাহলে বাহ্যহীন অবস্থায় ট্রাকেটা চুপসে যাবে না। ওকে ফাইন। তাহলে সিলিয়া যুক্ত অন্তঃপ্রাচীর বিদ্যমান, হ্যাঁ একটু আগে বলেছিলাম আমি, আমাদের টোটাল যে শ্বসন তন্ত্রটা, যেখানে বায়ু প্রবাহের টোটাল অংশটা, সেখানে কি থাকবে, অবশ্যই সিলিয়া যুক্ত এপিডার্মিস থাকবে, তাই না? সিলিয়া যুক্ত একটা আবরণ থাকবে। সিলিয়াটা কি করবে, কোনো ফরেন পার্টিকেল যদি আমাদের ভিতরে ঢোকে তাহলে সেটাকে বের করে দিবে। ওকে, তাহলে আনসার হবে কি আমাদের 1, 2 এবং 3 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? একটু জানিও তো ক্লিয়ার কিনা। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখো, 43 নম্বর কোশ্চেনটা, উদ্দীপকের এ চিহ্নিত অংশটির আবরণের নাম কি? এ চিহ্নিত অংশ কোনটা? এ চিহ্নিত অংশ হচ্ছে ফুসফুস। এখন বলো তো ভাই, ফুসফুসের আবরণের নাম কি? বলো ভাই, ফুসফুসের আবরণের নাম কি? ফুসফুসের আবরণ নাম হচ্ছে প্লোরা। কেমন, ফুসফুসের আবরণ নাম হচ্ছে প্লোরা। খুবই একদম বেসিক কোশ্চেন, এটা আমরা জানি। পেরিকার্ডিয়াম কিসের আবরণ? পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের কিসের আবরণ বলো তো? পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের আবরণ। এগুলো প্রত্যেকটা আবরণ জানতে হবে। যেমন আমি বলছিলাম যে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের আবরণকে আমরা কি বলি? এই যে একটু লিখে দিয়েছিলাম, দেখো মেনিনজেস বলি, তাই না? মেনিনজেস বলি। তারপরে যদি আমরা মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড ছাড়া যদি যাই, অর্থাৎ আমরা যদি ফুসফুসের দিকে যাই, তাহলে কি বলবো? প্লুরা বলবো। যদি আমরা হার্টের দিকে যাই বা হৃৎপিণ্ডের দিকে যাই, সেটা বলবো পেরিকার্ডিয়াম। যকৃতের দিকে গেলে সেটা কি বলবো? কি গ্লিসন্স ক্যাপসুল, তাই না? তারপর আমরা হচ্ছে যদি ইয়ের দিকে যাই, যে তোমার যে প্রত্যেকটা অঙ্গে যেমন অস্থির একটা আবরণ থাকে, সেটা কি বলি আমরা বলতো? পেরিঅস্টিয়াম। তরুণাস্থির আবরণ থাকে, সেটাকে আমরা বলি পেরিকন্ড্রিয়াম। যাই হোক, এগুলো হচ্ছে একাডেমিক্সে পড়া, একাডেমিক যখন পড়বো তখন আমরা বিস্তারিত গুলো নিয়ে আলোচনা করবো। তো 44 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, যে উদ্দীপকে এ চিহ্নিত অংশের জন্য কোনটি প্রযোজ্য? এ চিহ্নিত অংশ কোনটা ভাই? এইটা, তাই না? এই চিহ্নিত অংশগুলো কি দেখো তো, আঙ্গুরের থোকার মতো অংশ না? দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যালভিউলাস। এটা কি আমাদের? এটা হচ্ছে অ্যালভিউলাস। এখন বলো তো, অ্যালভিউলাসের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? অ্যালভিউলাসের ক্ষেত্রে কি প্রযোজ্য? অ্যালভিউলাসের ক্ষেত্রে এখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটবে, ওকে ফাইন, ঠিক আছে। ঘনবর্তী সালফেটের ঘনত্ব, ওকে ফাইন। কেন? অ্যালভিউলাসে যে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2। তার মধ্যে টাইপ 1 এবং টাইপ 2, এই টাইপ 2 যে অ্যালভিউলাস সেলটা রয়েছে, টাইপ 2 অ্যালভিউলাস সেল, সে কি করবে, সেটার নাম হচ্ছে সেপ্টাল সেল বা সেপ্টাল কোষ। সেটা কি করবে? সারফেক্টেন্ট ক্ষরণ করবে, তাই না? টাইপ 2 অ্যালভিউলাস সেল নাম হচ্ছে সেপ্টাল সেল, সেটা কি করবে? সারফেক্টেন্ট ক্ষরণ করবে, ওকে ফাইন। তারপর হয়তো কোলাজেন তন্তুর উপস্থিত। এখন ভাই বলো, আমাদের যে ফুসফুসে যে অ্যালভিউলাস, সেখানে কি কোলাজেন তন্তু থাকবে না থাকবে না? আমরা অলরেডি কয়েকটা এমসিকিউ পেয়েছি যে আমাদের ফুসফুসে দুই ধরনের ফাইবার থাকে, তাই না? কোলাজেন ফাইবার এবং ইলাস্টিক ফাইবার। কেমন? তাহলে অবশ্যই কোলাজেন ফাইবার থাকবে, বাট এখানে বলছে কি অনুপস্থিত, দ্যাট মিন্স এটা আমাদের আনসার নিতে পারবো না। তাহলে আনসার কি হবে? 1 এবং 2, অর্থাৎ ক নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো তো ক্লিয়ার কিনা, বুঝাতে পেরেছি? আশা করতেছি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো এর মাধ্যমে মোটামুটি আমাদের যে 43টা এমসিকিউ 44টা এমসিকিউ সলভের মাধ্যমে আমরা এই অধ্যায়ে অর্থাৎ শ্বসন ও শ্বাসের যাবতীয় এমসিকিউ সলভ করে ফেলার চেষ্টা করেছি। কেমন? তো আমাদের শ্বসন ও শ্বাসের এমসিকিউ গুলো আমাদের কিন্তু কি কমপ্লিট। ওকে, এমসিকিউ গুলো কমপ্লিট। এই এমসিকিউ গুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস বোর্ডে ফ্রিকুয়েন্টলি চলে এসেছে, বারবার এসেছে, বোর্ডের পর বোর্ডে সেম কোশ্চেন গুলো রিপিট হচ্ছে। দেখো 44টা এমসিকিউ, দ্যাট মিন্স 44 টাইপস অফ এমসিকিউ। ওকে, 44টা মিন্স কি 44টা টাইপের এমসিকিউ। 44টা টাইপের এমসিকিউ যখন তুমি জানবা, অবশ্যই ব্যাখ্যা সহ, অবশ্যই তোমার বেসিক থিওরি সহ, তখন কিন্তু তোমার কি হবে, যাবতীয় এমসিকিউ রিলেটেড এই অধ্যায়ের যাবতীয় সমস্যা দূরীভূত হয়ে যাবে। কেমন? তারপরে যদি সমস্যা থাকে, তোমরা টুটুলস একাডেমির যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে তোমরা হচ্ছে একটু পোস্ট করতে পারবা। ওকে, যারা ইউটিউব থেকে পরবর্তীতে দেখবে ভিডিওটা, বা এখন যারা ইউটিউব থেকে দেখতেছো, হয়তো 26 নয় বা 27 নয় বা 28 যে ব্যাচই দেখো না কেন, তোমরা হচ্ছে টুটুলস একাডেমি একটা গ্রুপের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা গ্রুপে পোস্ট করতে পারো যদি কোনো সমস্যা থাকে, এমসিকিউ নিয়ে কোনো কনফিউশন থাকে। তাছাড়া আমাদের যে ফেসবুক গ্রুপে হচ্ছে তোমরা করতে পারো, বা আমাদের যে পেজটা রয়েছে ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, বা আমাকে পার্সোনাল ইনবক্সে মেসেজ দিলেও আমি ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। কেমন? তো আজকে ক্লাসে মোটামুটি আমরা এমসিকিউ গুলো কভার আপ করেছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সিকিউ গুলোকে কভার আপ করার। কেমন? সিকিউ গুলোকে কভার আপ করবো। অবশ্যই যারা আজকে ক্লাসটা করেছে নেক্সট ক্লাসটা করবে। আমাদের নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ আগামীকাল হতে পারে, আমাদের পেজ থেকে লাইভ হবে, গ্রুপে লাইভ হবে, এবং ক্লাসটা পরবর্তীতে ইউটিউবে পাওয়া যাবে। কেমন? তো যাই হোক, সর্বোপরি আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া হলো। যারা ক্লাসটা করেছো তাদের হচ্ছে যথারীতি ধন্যবাদ দিতেই হচ্ছে। আর নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের হচ্ছে সিকিউ গুলো সলভ করে ফেলবো। তো অবশ্যই সিকিউ ক্লাসে থাকবে, সিকিউ ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করতেছি। আর যাওয়ার আগে আরেকটা কথা বলি, দেখো এসএসসি 24 যারা আর হচ্ছে 1-1.5 মাস পরে পরীক্ষায় বসতে যাচ্ছ, তোমাদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা যে হয়তোবা তুমি ক্লাস 5A+ পেয়ে এসছো, বা জিপিএ 5 পেয়ে এসছো, বা ক্লাস 8-এ পরীক্ষা দিছো তখন পাইছো, দেন হচ্ছে এসএসসি তে পাই আসছো, বাট এইগুলোর সবগুলোর চেয়ে সবচেয়ে ভাইটাল একটা রেজাল্ট হবে ইন্টারমিডিয়েটের রেজাল্টটা। কেমন?
শুধু নট অনলি বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, হায়ার ম্যাথ, ইভেন তোমার যে বাকি সাবজেক্ট গুলো রয়েছে আইসিটি, বাংলা, ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার ইচ এন্ড ইন্ডিভিজুয়াল টপিকের উপর কিন্তু তোমাকে একটু দক্ষতা অর্জন করতে হবে। যে একাডেমিক্স ক্লিয়ার করবো, দ্যাটস নট এনাফ। তোমাকে এর পরবর্তীতে অ্যাডমিশনের দিকে যেতে হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে এই সাবজেক্ট গুলো পড়তে হবে, সেম পড়ায় পড়তে হবে। এখন যেটা পড়তেছে অ্যাডমিশনে সেম পড়া পড়তে হবে, হয়তো একটু স্ট্র্যাটেজিটা ভিন্ন হবে, বাট সেম পড়ায় কিন্তু পড়তে হবে, সেম সিলেবাস থেকে পড়তে হবে। তার চেষ্টা করবা অ্যাডমিশন, একাডেমিক্স সব ক্ষেত্রে যাতে ভালো করতে পারো, সেজন্য একটু বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য, কেমন? আচ্ছা, আরেকটু চেষ্টা করবা যে তোমাদের এখন যে অধ্যায়গুলোতে আসলে এখনো সমস্যা হচ্ছে, যে ইন্ডিভিজুয়াল টপিক গুলোতে যে সমস্যা হচ্ছে, সেই টপিক গুলো সলভ করে ফেলার চেষ্টা করো। 1-1.5 মাস সময় আছে। 1-1.5 মাস কিন্তু আসলে যারা পরিশ্রমী তাদের জন্য খুবই কম সময় এটা বলা যাবে না, কেমন? 1-1.5 মাস কিন্তু অনেক সময়, ওকে? আর সর্বোপরি টার্গেট থাকবে একটা ভালো রেজাল্ট করার, সেটা হতে পারে জিপিএ 5 বা হোয়াট এভার, যাই চিন্তা করো। আর অবশ্যই জিপিএ 5 এ তখন কোনো বিকল্প নেই, কারণ তোমাকে যে তুমি ভার্সিটি পরীক্ষা দিতে যাও না কেন, তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে যাও, দেখো যে জিপিএ থেকে তোমার নাম্বার কাউন্ট করতেছে। দ্যাটস ওয়াই তোমাকে জিপিএ এর ব্যাপারটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি কনসেপশনও ক্লিয়ার থাকতে হবে, একাডেমিক্সে ভালো করার জন্য যেমন, তেমনি অ্যাডমিশনে ভালো করার জন্য। তো যাই হোক, অনেক কথা বললাম, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই সিরিজের শ্বসন শ্বাসকে সিকিউ নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ মতো ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও, কোনো কোশ্চেন থাকলে আমাদের গ্রুপে পোস্ট করিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।